আমার নাম ক্লাসের ইয়েতে রুটিনে দেখেছিলেন মোহাম্মদ আব্দুল মতিন। আমি বেসিক্যালি ক্লাস নেই হচ্ছে গিয়ে মোস্টলি আইটিটাই নেই সবসময়। বিজনেস স্ট্র্যাটেজি একবার দুবার নিয়েছিলাম, বাট অ্যাপ্লিকেশন লেভেলে বা সার্টিফিকেট লেভেলে এবং নলেজ ইয়েতে অ্যাপ্লিকেশন লেভেলে এখন তো হচ্ছে গিয়ে আইটি সার্টিফিকেট আর আইটি গভর্নেন্স। হ্যাঁ, এই দুইটাই মোস্টলি ক্লাস নেই, বাট আই এম নট আ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমি বাই প্রফেশন একজন এন্টারপ্রেনার, বাট আমার স্পেশালিটি হচ্ছে গিয়ে ইন ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এবং ইনফরমেশন টেকনোলজি ইন দ্য সেন্স টেকনোলজি পার্টটা যতটা না, ইনফরমেশন ম্যানেজমেন্ট ইন অ্যান অর্গানাইজেশন। অর্থাৎ বিভিন্ন অর্গানাইজেশনে আমি অতীতে সিআইও হিসেবে বিভিন্ন গ্রুপের চিফ ইনফরমেশন অফিসার হিসেবে কাজ করেছি। কিছু মাল্টিন্যাশনাল কোম্পানিতে রিজিয়নাল প্রজেক্ট ম্যানেজার হিসেবে ইনফরমেশনের কাজ করেছি। সো আই হ্যাভ গট অ্যারাউন্ড কাজ করছি অ্যারাউন্ড 24-25 বছর ধরে। হ্যাঁ, মোস্টলি অ্যারাউন্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড বিজনেস স্ট্র্যাটেজি। তো লাস্ট 10-12 বছর ধরে কিছু অর্গানাইজেশনের সিইও রোলে আছি। আর এখন নিজে আর জব করছি না, বাট বিজনেস করছি, কিছু কনসাল্টিং করছি, প্লাস হচ্ছে গিয়ে কিছু স্টার্ট আপ আছে। আপনারা স্টার্ট আপের নাম তো শুনছেনই, যে বিভিন্ন রকমের ইনোভেটিভ আইডিয়ার উপরে কিছু স্টার্ট আপ, এরকম কিছু স্টার্ট আপে ইনভেস্টমেন্ট এবং মেন্টরিং এবং কো-ফাউন্ডার হিসাবে আছি বিভিন্ন স্টার্ট আপে। দ্যাট ইজ হোয়াট আই এম। আর বাই এডুকেশন আই এম আ বিজনেস গ্রাজুয়েট, খুব সিম্পল বিজনেস গ্রাজুয়েট। আর আমি এখানে আইসিএবি-তে আপনাদের গেস্ট টিচার হিসেবে ক্লাস নিচ্ছি অ্যারাউন্ড 2012 থেকে বোধ হয়, তার মানে হচ্ছে গিয়ে কত 9 বছর, 9 বছর ধরে ক্লাস নিচ্ছি। সো দ্যাট ইজ হোয়াট আই এম। এবার আসি হচ্ছে গিয়ে, আমরা তো স্টার্ট করব আইটি সার্টিফিকেট স্টার্ট করব, পুরো কোর্সটাই বোধহয় আমি নিব, সম্ভবত 20টা ক্লাসই বোধহয় আমি নিব। আমি এটা দেখিনি, এখন লেটারটা দেখি নাই, তবে সাধারণত তাই হয়, সার্টিফিকেট লেভেলে পুরোটাই সাধারণত আমি নেই কোন একটা ব্যাচের। আচ্ছা, সেটা প্রথমত না নিব, বাট নেওয়ার আগে কিছু জিনিস আমরা মানে আমি কিছু জাস্ট টোন সেট করে নিই। হ্যাঁ, প্ল্যাটফর্মটা একটু সেট করে নিই। সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা আইটি সার্টিফিকেটে এখন থেকে যে ক্লাসগুলো করবো, নেক্সট 20টা ক্লাস, এই নেক্সট 20টা ক্লাসের আসলে অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে গিয়ে পাস করা, তাই না? সার্টিফিকেট লেভেলে আইটি পাস করা, একদম সোজা সাপটা ভাবে পাস করা। ইট ইজ ট্রু। আইটি নিয়ে অনেক ভীতি আছে, আইটি নিয়ে অনেক ভীতি আছে, অনেকেই পরীক্ষা দেয় না, কনফিডেন্স পায় না। যদিও আমি মনে করি যে এখন পর্যন্ত যতগুলো ব্যাচে ক্লাস নিয়েছি, শেষ পর্যন্ত দেখা যায় যে ডিপলি চিন্তা করে সবাই এবং যদি প্রিপারেশনটা নিয়ে সমস্ত ক্লাসগুলোর পরে ক্লাস দেওয়ার সাহসিকতার পরিমাণটা বাড়ে। মানে ক্লাস দেওয়ার সাহস কি বলে, পরীক্ষা দেওয়ার সাহস পেয়েছে এরকম স্টুডেন্টের সংখ্যাটা অ্যাটলিস্ট কোর্সের মাঝামাঝি থেকে শেষের দিকে গিয়ে বাড়ে। দ্যাটস দ্য গুড নিউজ। তার মানে হচ্ছে গিয়ে আমরা পারসেপশন বেসড এবং আরেকজনের কথা শুনে ভয়টা একটু বেশি পেয়ে থাকি সাধারণত। এত ভয় পাওয়ার কারণ নেই। তো আমাদের অবজেক্টিভ পরীক্ষা পাস করা, ট্রু, বাট অ্যাট দ্য সেম টাইম আমি আমার ক্লাসগুলোতে সবসময় একটা কথা বলে শুরু করি, সেটা হচ্ছে গিয়ে এই যে কোর্সটা করাটা একটা অপরচুনিটি, করতে পারাটা একটা অপরচুনিটি ইন দ্য সেন্স, দেখেন আপনারা ইনশাআল্লাহ একটা সময় গিয়ে পাস করে একবারে হোক দুইবারে হোক, আমি মানে দোয়া করি সবাই তো একবারই পাস করেন, বাট হোয়াট এভার ইট ইজ, সময় গ্যাপ দিয়ে হোক, আলটিমেটলি আপনাদের টার্গেট হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্টস হওয়া, তাই না? অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল প্রফেশনাল হওয়া। অ্যাকাউন্টেন্টদের জন্য, প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদের জন্য বা এমনি অ্যাকাউন্টেন্টদের জন্য এমন কোন অ্যাকাউন্টেন্ট আছে যার এখন ওই লেজার খাতায় এন্ট্রি করতে হয়, হাতে ডেবিট ক্রেডিট? সাধারণত করার কথা না। হ্যাঁ, আমার আন্ডারস্ট্যান্ডিং এ করার কথা না। এখন সব জায়গায় কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম, এবং কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেমে লিমিটেড না, আলটিমেটলি যেই অর্গানাইজেশন গুলোতে, মানে একটা তো হচ্ছে সিএ ফার্মে যে অডিট করতেছি, বিভিন্ন অর্গানাইজেশন অডিট করতেছে, যে অর্গানাইজেশনে অডিট করি না কেন, এবং একটা সময় গিয়ে অডিটিং থেকে হয়তো কনসাল্টিং এ, হয়তো ডাইরেক্ট কোনো ইয়ের পেরোলে, কোম্পানির পেরোলে, ফাইন্যান্সে কোনো না কোনো ভাবে ডেস্টিনেশন বিভিন্ন জনের বিভিন্ন রকম হবে। বাট এমন কোনো অর্গানাইজেশন নাই যারা আসলে আইটি সিস্টেমস ইউজ করে না, অ্যাপ্লিকেশন ইউজ করে না ফর অ্যাকাউন্টিং ফাইন্যান্স, এবং অ্যাকাউন্টিং ফাইন্যান্সের সাথে আস্তে আস্তে ইন্টিগ্রেটেড অন্যান্য সিস্টেমগুলো, সেলস হোক, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট হোক, এই জাতীয় সিস্টেম যেখান থেকে আলটিমেটলি অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সে এন্ট্রিগুলো অটোমেটিক হয়। ওই যুগটা চলে গেছে যখন আমরা অ্যাকাউন্টেন্টরা আগে চিন্তা করতাম যে জার্নাল এন্ট্রি দিতে হবে, আমাকে ভাউচারগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে এন্ট্রি দিতে হবে, সব রকমের ভাউচার, কিছু ভাউচার এন্ট্রি দিতে হবে, বুককিপিং করতে হবে, বাট
সব রকমের না, কারণ প্রচুর অর্গানাইজেশনে এখন বেশ কিছু ভাউচার বা এন্ট্রিজ আলটিমেটলি সিস্টেম টু সিস্টেমের থ্রু দিয়ে হয়ে যায়, বিভিন্ন অন্যান্য বিজনেস ট্রানজাকশনের থ্রু দিয়ে, তাই না? সো দিস ইজ ইন রেসপেক্ট টু অ্যাকাউন্টিং, ইন রেসপেক্ট টু ফাইন্যান্স ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইন এনি অর্গানাইজেশন। বাট আমরা যদি ব্রডার পার্সপেক্টিভ থেকে দেখি, এখন আসলে পৃথিবীতে এমন প্রফেশন পাওয়া ডিফিকাল্ট, হোয়াইট কলার প্রফেশন। হোয়াইট কলার, ব্লু কলার তো বুঝি, ব্লু কলার হচ্ছে গিয়ে যারা আসলে লেবার ইন্টেন্সিভ প্রফেশন, আর হোয়াইট কলার হচ্ছে গিয়ে ব্রেইন নলেজ ইন্টেন্সিভ প্রফেশন যেগুলো। সো হোয়াইট কলার এমন জব পাওয়া ডিফিকাল্ট বা রেয়ার, যেখানে আসলে যার কম্পিউটার সিস্টেম ইউজ করা লাগে না, যার কম্পিউটার সফটওয়্যার অ্যাসোসিয়েটেড কাজকর্ম নেই, তার সফটওয়্যার ডেভেলপ করা লাগবে তা না, বাট সফটওয়্যার ইউজ করার ক্ষেত্রে, সফটওয়্যার বোঝার ক্ষেত্রে এবং সফটওয়্যার ড্রিভেন প্রসেস বোঝা লাগে। এখন সব প্রফেশনেই মোটামুটি। আগে একটা সময় ছিল ডাক্তাররা ভাবতো যে তাদের বোধহয়, তাদের অ্যাটলিস্ট কম্পিউটারের ধারে কাছে যেতে হবে না। এখন আর এটা ট্রু না। এখন আর সার্জারি করতে গেলে, এখন যত রকমের ভালো ভালো সার্জারি হয়, একটু সফিস্টিকেটেড সার্জারি, ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে গিয়ে কম্পিউটার এইডেড সার্জারি হয়। কোনো না কোনো ভাবে কম্পিউটিং হেল্প করে। এখন যেমন নিউরোসার্জনরা বা ইভেন গাইনোকোলজি সার্জনরা এখন সার্জারি করে, তারা সিটি স্ক্যানকে এই অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি দিয়ে, গ্লাস দিয়ে পেশেন্টের যে স্কিনের উপরেই তার যে ভিতরের প্রবলেমগুলো, এগুলাকে আগে ওভারলে করে, অর্থাৎ উপরেই দেখা যায়, তারপরে সে ওই জায়গায় দেখে সার্জারিটা আরো অ্যাকিউরেটলি করে। কিন্তু ওইটাকে ক্যালিব্রেট করা, অর্থাৎ টিউনিং করা, অ্যাডজাস্ট করা, এইগুলাতে দেখা যায় ডাক্তারদেরও কম্পিউটিং কিছু লেভেলে শিখতে হয়, নলেজ লাগে। তো আমি হেলথ কেয়ারের সাথে প্রফেশনালি, বিজনেসের কারণে হেলথ কেয়ারের সাথে বেশ একটা লম্বা সময় ধরে জড়িত। আই এম সিইং ইভেন বড় বড় বয়স্ক প্রফেসর সাহেবরা, যারা হয়তো এখন একদম রিটায়ারমেন্ট এজে চলে গেছেন, এমনকি অনেকে রিটায়ারও করে গেছেন, বিভিন্ন জায়গা থেকে রিটায়ার করার পরও প্র্যাকটিস করতেছেন অথবা বিভিন্ন হাসপাতালে আছেন, ওনারাও এখন নতুন করে এই ধরনের টেকনোলজি গুলাকে অ্যাডপ্ট করতেছেন এবং শিখতেছেন, হুইচ ইজ অ্যামেজিং। কারণ কোনো কিছু থেমে থাকবে না, টেকনোলজি তার গতিতে আগাবে, অ্যাডপ্ট যে করবে সে আসলে ধরে থাকতে পারবে, যে করবে না সে ধরে থাকতে পারবে না। আমি এতগুলো কথা বলার উদ্দেশ্য যেটা, যে এই প্রশ্ন থেকে আসছিলাম, যে এই কোর্সটা আমাদের উদ্দেশ্য থাকবে হচ্ছে পাস করা, বাট অ্যাট দ্য সেম টাইম দেখেন, আপনারা যে ব্যাকগ্রাউন্ড থেকেই আসেন, আমি মানে যতটুকু জানি, যতটুকু আমার ধারণা, আইটি ব্যাকগ্রাউন্ড থেকে খুব কম ছেলে পেলেই আপনারা আছেন, খুব কম স্টুডেন্ট আপনাদের মধ্যে খুব কমই আছেন যারা আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। সো বাকিদের জন্য লাইফে আরেকটা অপরচুনিটি হওয়া একটু ডিফিকাল্ট, হ্যাঁ, আদার দেন দিস টু কোর্সেস, আইটিসি অ্যান্ড আইটিজি, যে আবার আইটির সংস্পর্শে আসা এবং আইটি সম্পর্কে একটা বেজ লাইন ধারণা। ইউ আর নট গোয়িং টু বি আইটি প্রফেশনাল, ইউ আর নট গোয়িং টু বিকাম আইটি প্রফেশনাল, ইউ আর নট গোয়িং টু বিকাম প্রোগ্রামার, নেটওয়ার্ক স্পেশালিস্ট, কোনোটাই আপনাদের থেকে এক্সপেক্টেড না। বাট অ্যাটলিস্ট হাউ ডাজ আইটি ওয়ার্ক, how do these systems work, কি হলে করে, কি হলে করে না, কেন করে না, কোন ধরনের সিস্টেম আসলে কোন ধরনের প্রসেস অটোমেশনের জন্য ইউজ হয়, কেন হয়, ওতে বিজনেসের বেনিফিটটা কি হয়, এই জিনিসগুলো বোঝার সুযোগ এই দুইটা কোর্সে। সুতরাং এইটাকে একই সাথে যেমন পাস করার মিনস, একই সাথে একটু ইন্টারেস্ট নিয়ে, কারণ আইটি এমন একটা অ্যাপ্লাইড সাবজেক্ট যেটা আসলে লাইফের সাথে একদম ইন্টিগ্রাল ভাবে এখন জড়িত। এমনকি ওই যেটা আমি বারবার করে বলতেছি, এমন কোনো হোয়াইট কলার জব নাই যেখানে আসলে যার আইটি ওরিয়েন্টেড হইতে হয় না, এখন সবাইকে আইটি ওরিয়েন্টেড হতে হয়। সো ওইটা শেখার জন্য বা ওই ওরিয়েন্টেড হওয়ার জন্য ইটস অ্যান অপরচুনিটি। সো লেটস ফার্স্ট টেক দিস ইনটু আওয়ার এজেন্ডা, যে আমরা যখন কোর্সটা করব, পাস করার জন্য পড়ালেখা করব, মনোযোগ দিয়ে পড়বো, কিছু কিছু জায়গা মুখস্থও করতে হবে আনফরচুনেটলি, যেটা আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে পছন্দ করি, বাট আনফরচুনেটলি করতে হবে, কারণ আমাদের পরীক্ষার স্টাইলগুলো এরকম, সাবজেক্টিভ কিছু কোশ্চেন আসে, যার ফলে শুধু কনসেপ্ট ক্লিয়ার থাকলে হয় না, কিছু কিছু জায়গায় 5টা টাইপ, 4টা টাইপ, 7টা টাইপ, এগুলো টাইপ মুখস্থ করতে হয়। সো ওই মুখস্থ হয়তো কষ্ট করে করতে হবে, তারপর পরীক্ষার হলে গিয়ে বমি করে দিতে হবে, লিখে ফেলতে হবে পাস করার জন্য। বাট ইন দ্য প্রসেস কিছু কিছু কনসেপ্ট, কিছু কিছু নলেজ আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ, যেগুলো লাইফ লং কাজে দিবে, আলটিমেটলি আপনাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। সো ওই নলেজের জন্য আমরা শিখবো। সো আমরা যখন কোর্সের স্লাইডগুলো আলোচনা করব, তখন মাথায় রাখতে হবে যে এই স্লাইড মানে এই না এইটাই বই, এটা পড়লেই পাস হয়ে যাবে, তা কিন্তু না। স্লাইডে ওই জিনিসগুলোই আমরা আলোচনা করব ক্লাসে,
যেগুলা আমার আন্ডারস্ট্যান্ডিং এবং এক্সপেরিয়েন্স থেকে স্টুডেন্টদের জন্য নিজে নিজে বোঝা মনে রাখা বা নিজে নিজে বোঝা মনে রাখার জন্য, যেটা সাহায্য করে মনে রাখতে বা পড়তে, নিজে নিজে বোঝা একটু চ্যালেঞ্জিং, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি, যেটা আসলে একটু বেশি ইম্পর্টেন্ট, যেটাকে একবার কভার করে গেলে স্লাইডের সেটগুলো, এই যে ক্লাস সিনপসিস যেগুলো, এটা একটা গাইডলাইন হিসেবে কাজ করে পরীক্ষা প্রিপারেশনের আগে অ্যাটলিস্ট রিভিশনের জন্য। বাট পুরা সিলেবাসটার ভিতরে যা কন্টেন্ট আছে তা পড়াটা জরুরি। কখনোই ক্লাস স্লাইডস, ক্লাস নোটস ওইটার সাবস্টিটিউট না। ওকে, অ্যাট দ্য সেম টাইম এই স্লাইডের মধ্যে ওই রকমের কিছু এলিমেন্ট আছে যেখানে আমি আলোচনার সময় প্রত্যেক সময় রেফার করব, যেগুলো নলেজ হিসাবে ইম্পর্টেন্ট, ভবিষ্যতে আপনাদের কাজে দিবে। ওকে, সো আমরা দুইটা এজেন্ডাই ফুলফিল করব। নেক্সট যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমার ক্লাসে আমি এখন তো ফেস টু ফেস ক্লাস হচ্ছে না, হচ্ছে অনলাইনে, সো ইন্টারাকশন একটু চ্যালেঞ্জিং। বাট আমি হেভিলি এনকারেজ করি, খুব এনকারেজ করি যে আপনারা এই অনলাইন ক্লাসের মধ্যে ইন্টারাক্টিভ থাকবেন। হ্যাঁ, পুরো 117 জন একসাথে কথা বলবেন না, সেটা হবেও না। বাট অ্যাটলিস্ট যদি মাল্টিপল হয়ে যায় তাহলে রেইজ হ্যান্ড করে কথা বলবো। আর যদি মাল্টিপল না হয়, এমনিতে সিঙ্গেল ইয়েতে ইউ ক্যান স্টপ মি এনি টাইম অ্যান্ড আস্ক কোশ্চেন্স, আস্ক ফর রেফারেন্সেস, আস্ক ফর ক্ল্যারিটি, ডোন্ট হেজিটেট। কারণ আমরা এখানে আসছি শেখার জন্য। ওকে, আমি শুধু গড়গড় করে বলে গেলাম, আপনারা শুনে গেলেন, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন। আই ওয়ান্ট ইউ টু লার্ন, ওকে, অ্যান্ড নো। সো ওই হিসাবে ইন্টারাপ্ট করতে দ্বিধা করবেন না, করবেন। যদি প্রয়োজন হয় তাহলে জাস্ট হ্যান্ড রেজ করবেন। এখানে হ্যান্ড রেজ তো বোঝেন, এখানে ফিচার আছে একটা রেজ হ্যান্ড, তাই না? পার্টিসিপেন্টস এর ভিতরে গেলে ইউ উইল ফাইন্ড রেজ হ্যান্ড বলে একটা ফিচার আছে, ওইটা দিবেন, আমি জিজ্ঞাসা করব। আর এমনিতেও ডাইরেক্ট যদি আমাকে স্টপ করেন তাও কোনো প্রবলেম নেই, ঠিক আছে? সো এইটা আমরা করব। এই মোটামুটি লেটস স্টার্ট। হ্যাঁ, ইনশাআল্লাহ এখানে যদি হয়। সো এটা ইট ইজ মাই প্রোফাইল, সিম্পল, আই এম এন্টারপ্রেনার, লিঙ্কডইনে ইউ ক্যান চেক, যদি আমার সাথে বেশি জানতেন। সো উইল স্টার্ট উইথ ডেটা এবং ইনফরমেশন। আমাদের হচ্ছে ইনফরমেশন সিস্টেম ইন বিজনেস সেগমেন্ট 1, যেটা আমাদের 5টা সেগমেন্ট আছে। আমি আর সিলেবাসের ডিটেইলে যাচ্ছি না। হ্যাঁ, সিলেবাস তো সবার আপনাদের কাছে আছে, যে 5টা সেগমেন্ট আছে, 5টা সেগমেন্টের মধ্যে কোনটা কি। তো আমরা 1 বাই 1 সেগমেন্ট চলে যাব। সেগমেন্ট 1, সেগমেন্ট 5, এই দুইটা সেগমেন্ট হচ্ছে সবচেয়ে বড়। সেগমেন্ট 1 আর সেগমেন্ট 5 এই দুইটা থেকেই দুইটা হচ্ছে একটু বড় সাইজের, এবং সেগমেন্ট 5টা স্পেশালি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বলবো যে সেগমেন্ট 5টা যেমন এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, সেগমেন্ট 5টা আবার জানার জন্য, আমাদের বিজনেস গ্রাজুয়েটদের জন্য, বিজনেস প্রফেশনালদের জন্য জানাটা খুব ইম্পর্টেন্ট, ওখানে নলেজটা, যেটাতে আমরা একটা সিগনিফিকেন্ট টাইম স্পেন্ড করবো ইনশাআল্লাহ। আর তারপরে শেষে, একদম কোর্সের শেষে গিয়ে একটা রিভিউ ক্লাস আমি নেই সাধারণত, সেই রিভিউ ক্লাস আমরা পুরাটাই আবার একটা ইয়ে করবো। কেউ একটা কিছু বলার চেষ্টা করছেন কি? মেহেদী হাসান কিছু বলছেন? আচ্ছা, সো এভাবে করে যাব। এখন আমরা আসি, তাহলে আমরা এই ইনফরমেশন সিস্টেম ইন বিজনেস এর মধ্যে শুরু করব হচ্ছে গিয়ে খুব বেসিক একটা কনসেপ্ট দিয়ে, ডেটা এন্ড ইনফরমেশন। কেউ আমাকে বলতে পারবেন ডেটা আর ইনফরমেশনের সম্পর্ক কি, পার্থক্য কি? পার্টিসিপেট করেন কিন্তু, হ্যাঁ, ভুল ঠিক বলে কোনো জিনিস নাই, লজ্জা পাওয়ার কিছু নাই। পার্টিসিপেট করার অভ্যাসটা খুব ভালো জিনিস, লাইফে অনেক কাজে দেয়। বলেন, ডেটা আর ইনফরমেশন কি জিনিস? তথ্য আর উপাত্ত। তথ্য আর উপাত্ত, দুই কোনটা কি? তথ্য কি, ইনফরমেশন? তো যেটাকে আমরা ইনপুট হিসেবে ব্যবহার করি ওটা হচ্ছে ডেটা, আর ডেটাকে প্রসেস করে যেটা আউটপুট পাওয়া যায় সেটা হচ্ছে ইনফরমেশন। প্রথম কথাটা তৌফিক কি বলছিলেন? বলছি যেটাকে আমরা ইনপুট হিসেবে ব্যবহার করি সেটা হচ্ছে ডেটা, আর ডেটা প্রসেস করে আমরা যেটা আউটপুট পাই সেটা হচ্ছে তার হ্যাঁ, ইনফরমেশন। সেটা হচ্ছে ইনফরমেশন। ওকে, গুড, ফাইন। তাহলে হচ্ছে গিয়ে ডেটা হচ্ছে গিয়ে একটা প্রসেসিং, একটা প্রসেসের ইনপুট, ইনফরমেশন হচ্ছে একটা আউটপুট। আর কোনো অ্যাট্রিবিউট, আর কোনো প্রপার্টি? ইউ আর রাইট। আর কোনো অ্যাট্রিবিউট কেউ? স্যার দেখা যাচ্ছে যে কোনো ডেটার মানে মিনিং থাকে না, যখন যে কোনো ডেটার মিনিং থাকে না তখন এটা ডেটা, যখন মিনিং হয় এটা ইনফরমেশন। ফর এক্সাম্পল 26 is data, when it is then it will be information. 26 এর মিনিং নাই কে বলছে? 26 এর মিনিং আছে 26, ওকে, মিনিং না তাই না? 26 এর মিনিং আছে। আমি যদি বলি টেবিল, টেবিলেরও মিনিং আছে, মিনিং বলে ট্রান্সলেশন আছে আর কি, অ্যাটলিস্ট।
আর যদি আমি বলি যে অকুপেশন, সেটারও মিনিং আছে, তাই না? বাট একটা ওয়ার্ড যেটার মিনিং নাই সেটাই ডেটা, এরকম না। মিনিং তো সবকিছুর আছে। অকুপেশন ওয়ার্ডটা একটা ডেটা হইতে পারে, টেবিল I mean, ওয়ার্ডটা একটা which ডেটা হইতে পারে, 26 টা ডেটা হইতে I পারে। mean, which doesn't carry the value or special identification or something like that, indication. আইডেন্টিফিকেশন করে, এটা হচ্ছে কি মিনিং না, এটা হচ্ছে কি ইউজফুলনেস বা ইউজ, ব্যবহার, স্পেসিফিক ইউজ। যেমন আমি যখন বলছি 26, তখন আমি আসলে যদি কোনো উদ্দেশ্য ছাড়া বলি 26, আমি জানি না যে এইটা দিয়ে আমি কি করব। ইন্ডিপেন্ডেন্টলি যখন আমি বলছি 26, 25, 24, 13, 17, 29, কিন্তু তখনও এইগুলা থেকে আমি কোনো ডিসিশন নিতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না, কোনো পারপাস নাই, কোনো পারপাস সার্ভ করছে না, তখন এটা হচ্ছে গিয়ে র ফ্যাক্টস। দিজ আর র ফ্যাক্টস, স্টিল ডেটা না। এটা হচ্ছে কি র ফ্যাক্টস। বাট ওই যে একজন বলছিলেন যে যদি আমি প্রসেসের ইনপুট হিসেবে এটাকে যদি নেই, এরকম র ফ্যাক্টস, র ফ্যাক্টস মানে কি? র মানে হচ্ছে কাঁচা, যেটাকে রান্না করা হয় নাই, যেটা কিচ্ছু করা হয় নাই, প্রসেস করা হয় নাই। ফ্যাক্টস কি? ফ্যাক্টস হচ্ছে সত্য, বাস্তবতা। হ্যাঁ, র ফ্যাক্টস 26 একটা সত্য, একটা বাস্তবতা, একটা একটা নেট জিনিস, তাই না? 26 সেটা একটা র ফ্যাক্ট। কিন্তু এটাকে যখন আমি একটা প্রসেসের ইনপুট হিসাবে নিব উইথ দ্য অবজেক্টিভ টু প্রসেস ইট ইন আ ম্যানার যেটা আলটিমেটলি ইউজফুল হবে একটা ডিসিশন নিতে, তখন এটা হচ্ছে কি ডেটা হয়ে যাচ্ছে, যখন প্রসেস ইনপুট হয়ে যাচ্ছে। আর যখন আউটপুট হিসাবে বেরোচ্ছে যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে গিয়ে আউটপুট হচ্ছে ইনফরমেশন। বাট সেই ইনফরমেশনের তাহলে প্রপার্টি কি? আমি যদি বললাম ডেটা হচ্ছে র ফ্যাক্টস, ইনফরমেশন তাহলে কি? এবং ডেটাকে বললাম ইউজলেস, বা যার ইউজফুলনেস স্পেসিফিক না। ইউজলেস বলা ঠিক না, যার স্পেসিফিক ইউজফুলনেস নাই। তাহলে ইনফরমেশন কি হবে? উল্টাটা, প্রসেসড ডেটা, তাই না? প্রসেসড ডেটা যেটা ইউজফুল, যেটার কোনো একটা পারপাস আছে, রাইট? এখন মাঝখানে যে প্রসেস বেচারা আছে, এই প্রসেস বেচারা কি? প্রসেসটা কি ধরনের প্রসেস, কি ধরনের প্রসেসিং, কি ধরনের সিস্টেম, কি প্রসেস করলে এই যে 26, 13, 17, এটাকে কি ধরনের প্রসেস করলে আলটিমেটলি ইনফরমেশন হবে? সেই প্রসেস কি প্রোগ্রাম? সেই প্রসেস কি খুব কঠিন? সেই প্রসেস কি খুব সোজা? কি ধরনের প্রসেস? বলেন কেউ একজন। স্যার অ্যারেঞ্জিং হতে পারে, শর্টিং হতে পারে, এরকম। স্যার কম্বাইনিং ইজ লাইক দ্যাট, মানে অ্যাডিং হতে পারে, এটা বলতে Adding, পারেন, জি স্যার, কম্বাইন জি স্যার। অ্যাডিং। হ্যাঁ, সো এই ধরনের সিম্পল ম্যাথমেটিক্যাল বা অ্যারিথমেটিক্যাল ফাংশন, অ্যারিথমেটিক্যাল অপারেশন হতে পারে, যে কোনো ধরনের অ্যারিথমেটিক্যাল অপারেশন হতে পারে। ইভেন সর্টিং এ অ্যারিথমেটিক্যাল অপারেশনও না, সর্টিং, অর্ডারিং। সর্টিং মানে কি? এ থেকে জেড, মানে বড় থেকে ছোট, ছোট থেকে বড় সাজানো, অর্ডারিং করা। সর্টিং হচ্ছে গিয়ে কোনো একটা রুলের উপরে বেস করে, কোনো একটা ক্রাইটেরিয়ার উপরে বেস করে সাজানো, সর্টিং। হ্যাঁ, সো যে কোনো ধরনের সিম্পল প্রসেস হতে পারে, এটা এভারেজ করা হতে পারে, এটা সাম করা হতে পারে, এডিশন হতে পারে, হ্যাঁ, এটা মিডিয়ান বের করা হতে পারে, যে কোনো কিছু। বাট কোনো একটা উদ্দেশ্যে আমি একটা সিম্পল প্রসেস করে যে আউটকামটা পাবো, সেই আউটকামটার যেহেতু আমার পারপাস জানা আছে, যে কেন আমি এই আউটকামটা খুঁজে বের করলাম, তখনই সেই আউটকামটা হবে ইনফরমেশন। ওকে, সো আমরা যদি এভাবে ধরি যে তাহলে ডেটা আমাদের প্রসেসের ভিতরে ঢুকে এটা ইনফরমেশন হয়। আর তাহলে ডেটার প্রপার্টি গুলা যেগুলো আমরা আলাপ করলাম, আপনারা সুন্দর করে বললেন, আমি যা সাজাই দিলাম, সেটাতে কি? র ফ্যাক্টস। এগুলা এগুলা আনঅর্গানাইজড, কোনোভাবে আনঅর্গানাইজড না। আমি একবার 23 বললাম, 24 বললাম, 25 বললাম, দেন 17 বললাম, 13 বললাম, 29 বললাম, রাইট? সো দিজ আর নট অর্গানাইজড, দিজ আর আনঅর্গানাইজড, আনপ্রসেসড। এটাকে কোনো রকমের অ্যারিথমেটিক্যাল অপারেশন, কোনো সর্টিং, কোনো এভারেজ কিচ্ছু করা হয়নি এখনো। chaotic or unsorted, একই কথা, unorganized. This is an input to a process. Input না হইলে এটা ডেটা না। যতক্ষণ পর্যন্ত ইনপুট না করতেছি ততক্ষণ পর্যন্ত এটা ডেটা না, ততক্ষণ পর্যন্ত এটা শুধু র ফ্যাক্টস। যখনই প্রসেসের ইনপুট হিসেবে আমি কনসিডার করতেছি তাদের ক্যান্ডিডেচার, that instant they become data. Clear? ডেটাটা ওকে। জি স্যার।
অন দ্য আদার হ্যান্ড ইনফরমেশন কি দেখতেছি আমরা প্রসেস করার পরে ইট ইজ ইউজফুল অ্যান্ড রেলেভেন্ট। ইউজফুল, এটার কোনো না কোনো একটা কাজ আছে, এমনি এমনি না। আমি যদি এই যে এইজগুলা যে বললেন কেউ একজন, আপনারা যে এইজগুলা বললেন, তো এইজগুলা দিয়ে আমি ইয়ে করছি কি, ধরেন আমি ক্লাস ক্যাপ্টেন বানাবো সবচেয়ে সিনিয়র মোস্ট, যে সে আগে, কথার কথা বয়সে যে সবচেয়ে সিনিয়র, হ্যাঁ, কারণ সেটা যদি আমার পারপাস হয়ে থাকে তাহলে আমি কি করব, সবার এইজগুলাকে এলোমেলো ভাবে নিয়ে ডেটা নিয়ে আমি ইনপুট টু আ প্রসেস, এবার আমি একটা সর্টিং মেশিনে ঢুকাবো, সর্টিং মেশিনে ঢুকালে বা অর্ডার মেশিন ঢুকাবো, অর্ডার মেশিনে তো বড় থেকে ছোট যখন সাজায় দিবে, আই নো হু ইজ দ্য এল্ডেস্ট, তার নাম ধরে বলবো আপনি এখন থেকে ক্যাপ্টেন। তার মানে কি, আই হ্যাভ আ পারপাস, ইট ইজ ইউজফুল নাও ইনফরমেশনটা, এন্ড ইট ইজ রেলেভেন্ট, যে জিনিসটা আমি করতে চাচ্ছি সেটার সাথে রেলেভেন্ট, দেন ইট ইজ অর্গানাইজড, অলরেডি এটা অর্ডারড বাই, একটা বড় থেকে ছোট সাজানো আছে, ছোট থেকে বড়, ইটস অর্গানাইজড, ইটস প্রসেসড, বিকজ সাজানোর জন্য আমার একটা প্রসেস করতে হয়েছে, সর্টিংটা বা অর্ডারিংটা একটা প্রসেস। Ordered or sorted, we understand output of a process, যে প্রসেসে দিয়ে আমি সর্টিংটা করে দিচ্ছি সেটার আউটপুটে আমি এখন ইউজ করছি। ওকে, সো দিস আর দ্য অ্যাট্রিবিউটস অফ ডেটা অ্যান্ড ইনফরমেশন। কারো কোনো কোশ্চেন? ওকে স্যার, আমাদের কোনো রেফারেন্স বুক ইউজ করতে হবে? হ্যাঁ অবশ্যই, নাম রেফারেন্স বুক আপনাদের সিলেবাসের নিচেই ঠিক লেখা আছে, সিলেবাসের শীটটা আছে না, ওইটা ঠিক নিচে দেখবেন এমআইএস একটা বই আছে, হ্যাঁ, ও ব্রেইন নামে এক অথরের, ও ব্রেইন এবং আরেকজন কো অথর আছে, সিলেবাসের মধ্যেই আছে, সিলেবাসের কপিটাতে দেখবেন, হ্যাঁ নিচের দিকে রেফারেন্স লেখা আছে, একটাই বই এবং খুব সোজা, সার্টিফিকেট লেভেলে ইনফ্যাক্ট খুব স্ট্রেট ফরওয়ার্ড, সার্টিফিকেট লেভেলে মানে এই বইটাকে রেফার করে একদম ওখানে ইয়ের নাম, একদম চ্যাপ্টারের নাম ধরে দেয়া আছে, প্রত্যেকটা সেগমেন্টে প্রত্যেকটা চ্যাপ্টারের এবং সেকশনের নাম দেয়া আছে, সো ইটস ভেরি ইজি টু ফাইন্ড আউট এক্স্যাক্টলি এই সেগমেন্টটাতে আলোচনা কোথা থেকে হচ্ছে, হ্যাঁ কোথা থেকে পড়ে প্রিপারেশন নেব, ইটস ভেরি ন্যারো। আচ্ছা আচ্ছা, আমাকে এক্সকিউজ করবেন, আমার আজকে দুপুরের পর থেকে হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, আমি বুঝলাম না, আই ডোন্ট নো কি কন্ট্রাক্ট করলাম কোথায় গিয়ে, আজকে অনেকগুলো মিটিং এ বাইরে ছিলাম। আচ্ছা, সো ইফ উই মুভ ফরওয়ার্ড, এরপর আমরা আরেকটা জিনিসে আসব, সেটা হচ্ছে গিয়ে নলেজ। আমরা আলোচনা করলাম কি ডেটা, ইনফরমেশন, এই দুইটা জিনিস আলোচনা করলাম। আচ্ছা, আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে কি আমি যখন ক্লাস নেই তখন আমি স্লাইডটা একটু পরে দেখাই, হ্যাঁ আপনার এটা প্রেজেন্টেশনের প্রবলেম না মনে করে বুঝবেন যেটা অন পারপাস, আমি যেটা আলোচনা করি সেটা আগে আলোচনা করি, তারপরে স্লাইডটা দেখাই। এটার কারণটা কি, সেই কারণটা হচ্ছে গিয়ে স্লাইড দেখালে যেটা হয়, চিন্তাটা ওইটার মধ্যে খালি ওই স্লাইডের লেখাগুলোর মধ্যেই ঘুরপাক খেতে থাকে, তখন আমি কি বলি এবং সেটা অনুযায়ী যে ওপেন থিঙ্কিংটা সেটা ভালো হয় না। আর যে কোনো জিনিসে শেখার সময় ওপেন থিঙ্কিং যদি না হয়, হ্যাঁ বাউন্ডারিলেস থিঙ্কিং যদি না হয়, তাহলে ওইটা শেখাটা ভালো হয় না। এই কারণে আমি স্লাইডটাতে পরে যাই, এবং সেম কারণে আমি ক্লাস নেয়ার পরে স্লাইড শেয়ার করি, আগের মানে পরের ক্লাসের স্লাইড আগে শেয়ার করি না। তৌফিক বলেন। স্যার এই ডেটার ইনফরমেশন যদি আরেকবার একটু বলতেন স্যার, আমার নেট চলে গেছিল। ওকে, ডেটা হচ্ছে কি, এই যে স্লাইডে এখন যেটা আছে, ডেটা হচ্ছে কি র ফ্যাক্টস এবং আনঅর্গানাইজড, এই যে আমরা নাম্বারে র্যান্ডমলি কিছু নাম্বার বললাম, আনঅর্গানাইজড, দিস আর র ফ্যাক্টস, ট্রুথ বাট র ফ্যাক্টস, কোনো প্রসেস নাই, এটা আনপ্রসেসড এবং আনসর্টেড, ক্যাওটিক আর আনঅর্গানাইজড একই জিনিস। এইটা ডেটা তখনই হবে যখন এটা আমরা কোনো একটা উদ্দেশ্যে প্রসেস করার জন্য ইনপুট হিসেবে কনসিডার করব, তখনই এটা ডেটা। আদারওয়াইজ ছড়ায় ছিটায় পড়ে আছে নানান জনের নানান এইজ, আমার বাসার পাশ দিয়ে রাস্তা আছে, রাস্তার মধ্যে 10 জন লোক হেঁটে যাচ্ছে, 10 জনেরই এইজ আছে, প্রত্যেকে যদি কপালের মধ্যে এইজ লেভেল লাগায় ঘুরে, তাও এটা আমার জন্য ডেটা না, যতক্ষণ পর্যন্ত আমি এটা কালেক্ট করব কোনো একটা উদ্দেশ্যে, হ্যাঁ। সো দোজ আর অনলি র ফ্যাক্টস। সো কোনো একটা প্রসেসের করার উদ্দেশ্যে যখন আমি কালেক্ট করবো এটাগুলোকে ইনপুট হিসেবে নেব, তখন ওটা ডেটা। অন দ্য আদার হ্যান্ড ইনফরমেশন হচ্ছে কি ইউজফুল অ্যান্ড রেলেভেন্ট, বিকজ আমি ইনফরমেশন যখন প্রসেস করছি তখন আমার পারপাসটা হচ্ছে কোনো একটা ডিসিশন মেকিং হচ্ছে পারপাস। যে আমি যেমন একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আমি সবার এইজ যদি নিতাম, যেমন আপনারা এক্সাম্পল দিচ্ছিলেন, এইজ নিয়ে আমি হয়তো এর মধ্যে থেকে সর্টিং করে অর্ডার করে এলডেস্ট বের করতাম, যাকে আমি ক্লাস ক্যাপ্টেন ডিক্লেয়ার করলাম। ওকে, সো আমার একটা পারপাস থাকবে, সেটা রেলেভেন্ট। Data information is organized, processed, ordered, and sorted. Understandable, I hope. And this is the output of a process.
হ্যাঁ, দিস ইজ অ্যান আউটপুট অফ আ প্রসেস। ওই যে আমরা ইনপুট দিলাম, ডাটাকে ইনপুট দিয়ে হিসেবে নিয়ে যে আউটপুটটা পাবো সেটি হচ্ছে ইনফরমেশন, যেটাকে আমি উদ্দেশ্য, একটা স্পেসিফিক উদ্দেশ্য আউটপুটটা নিচ্ছি, তখন এটা ইনফরমেশন। ওকে, ক্লিয়ার? ওকে স্যার। ওকে, এবার আমি যেটা ডিসকাস করছিলাম সেটা হচ্ছে কি নলেজ। আচ্ছা, আমি একটা অ্যানালজি দিই। এই যে শীতকাল আসতেছে, ধরেন এখন তো শীত শীত একটু শুরু হয়ে গেছে, এখন হচ্ছে মাস কি, নভেম্বর। আর কয়েকদিন পরেই ধরেন শীত শীত আসছে কিনা এটা বোঝার জন্য ডেটা কি, ডেটা হচ্ছে টেম্পারেচার, তাই না? ডেটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার কবে? টেম্পারেচার প্রত্যেক মাসের টেম্পারেচার, একদম সেই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক মাসের টেম্পারেচার যদি আমি আলাদা আলাদা করে দেখি, তাহলে এটা হচ্ছে কি ডেটা। এই টেম্পারেচার ডেটা কখন হবে? যখন আমি এটাকে প্রসেস করব কোনো একটা উদ্দেশ্যে। আমার উদ্দেশ্য হচ্ছে কি শীতকাল কখন, যে কোন 3 মাসে সবচেয়ে লোয়েস্ট টেম্পারেচার থাকে। এটা যদি আমার ডিসিশনের ক্রাইটেরিয়া হয়, তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে কি লোয়েস্ট 3টা মাসের টেম্পারেচার বের করা। তাহলে আমি কি করব? এই 12 মাসের টেম্পারেচারকে ডেটা হিসাবে নিয়ে একটা অর্ডারিং করে আমি দেখবো সবচেয়ে কম টেম্পারেচার কোন 3টা মাসে, ওই 3টা মাসে আমি শীতকাল হিসেবে ডিক্লেয়ার করব। যেই আমি শীতকাল হিসেবে ডিক্লেয়ার করলাম, আমি কিন্তু ইমপ্র্যাকটিক্যাল কিছু কথা বলছি। ইমপ্র্যাকটিক্যাল বলতে এটা রিয়েল লাইফে আমরা এই কাজটা করি না, হ্যাঁ, বাট আমি থিওরিটিক্যালি জিনিসটা বলতেছি যে শীতকাল আইডেন্টিফাই যদি এভাবে আমার ডেটা দিয়েই করতে হইতো, তাহলে আমি এভাবেই করতাম, তাই না? যে 12 মাসের টেম্পারেচার নিতাম, নিয়ে বলতাম যে সবচেয়ে কম টেম্পারেচার এই 3 মাসের, তাহলে এই 3 মাস হচ্ছে গিয়ে শীতকাল। এই 3 মাস যখন শীতকাল, শীতকাল মানেই হচ্ছে কি আমার শীতের কাপড় লাগবে, আমার লেপ লাগবে, কম্বল লাগবে, এই জাতীয় জিনিসপত্র লাগবে, এবং মার্কেটে শীতের কাপড় ওঠা শুরু করবে। কারণ এখন যদি আমরা মার্কেটে যাই, তাহলে কি আমরা শীতের কাপড় পাবো মার্কেটে? প্যাকেট ট্যাকেট ওঠা শুরু হয়েছে? জি স্যার, পাবো স্যার। শুরু হয়ে গেছে, তাই না? তার মানে কেউ একজন ডেটা অ্যানালাইসিস করে ইনফরমেশন পাইছে যে শীতকাল এসে গেছে, তাই কি? জি স্যার। শিওর? পেপারে আসছিল? না স্যার। ওকে, গুড। তার মানে দোকানে এই শীতকালের কাপড়, গরমের কাপড় সব সরাই দিয়ে, হ্যাঁ, শীতের কাপড় যে একজন দোকানি তুলবে, সেটার জন্য সে 12 মাসের টেম্পারেচার রেকর্ড করে 3 মাসের লোয়েস্ট টেম্পারেচার দিয়ে ডিসিশন নিশ্চয়ই নেয় নাই যে এই শীতকাল এসে গেছে, সে সেটা করে নাই। বা ইভেন মানে এইটাও অপেক্ষা করে নাই যেই দিন আমার গায়ে ঠান্ডা লাগবে, ফ্যান চালাতে হবে না, সেই দিনে আমি দোকানে কাপড় তুলবো, সেটাও তো করে নাই নিশ্চয়ই, কারণ কাপড় তুলতে তো প্রিপারেশন লাগে। সো এই যে ডিসিশন মেকিং, এটা তো একটা ডিসিশন মেকিং হচ্ছে, বাট ডিসিশন মেকিংটা ডেটা প্রসেস করে ইনফরমেশন আউটপুট হিসেবে বের করে নেওয়া হয় নাই। তাহলে কিসের উপরে নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে হচ্ছে গিয়ে নলেজের উপরে। সেই নলেজটা কোত্থেকে আসছে? সেই নলেজটা আসছে হচ্ছে গিয়ে বছরকে বছর, যুগের পর যুগ বাংলাদেশে যেই 3 মাস বা 4 মাস, যে কয়টা মাস লোয়েস্ট টেম্পারেচার কন্টিনিউয়াসলি থেকে আসছে, সাধারণত যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি টেম্পারেচার লো থাকে, তার মানে এই 3 মাস শীতকাল। এই জিনিসটা অনেক আগে হয়তো ডেটা থেকে ইনফরমেশন হয়েছে, বাট এই ইনফরমেশনটা রিপিটেডলি ক্রিয়েট হতে 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 এটা একটা প্যাটার্ন বা ট্রেন্ডে পরিণত হয়ে গেছে। একটা প্যাটার্ন বা ট্রেন্ডে পরিণত হয়ে গেছে। যখন এটা প্যাটার্ন বা ট্রেন্ডে পরিণত হয়ে গেছে, তখন এই দোকানিরা, ব্যবসায়ীরা আর ডেটা বা ইনফরমেশনের জন্য ওয়েট করে না, তারা এই ট্রেন্ডটাকেই বা এই প্যাটার্নটাকেই ডিসিশন মেকিং এর জন্য বেসিস হিসাবে ধরে নেয়। তাই হচ্ছে না ঘটনা যে অক্টোবর মাস শেষ হতে হতেই তার মানে আমার এখন শীতের কাপড় তুলতে হবে, সামনে নভেম্বর আসতেছে, সুতরাং শীতের কাপড় তোলা শুরু করে। এমন হতে পারে যে নভেম্বর, ডিসেম্বর এই বছর শীত পড়লই না, কিন্তু তারপরও শীতের কাপড় তোলা থাকবে দোকানে, কারণ এই ডিসিশন মেকিংটা ডেটা ইনফরমেশনের উপরে বেস করে না, বেস করা কিসের উপরে? একটা প্যাটার্ন বা ট্রেন্ডের উপরে, যেটাকে আমরা বলি হচ্ছে নলেজ। অর্থাৎ রিপিটেডলি ডেটাকে ইনফরমেশনে কনভার্ট করতে করতে, একই রকম ইনফরমেশন কনভার্ট হতে হতে একটা ট্রেন্ড বা প্যাটার্ন যখন তৈরি হয়, তখন ওই প্যাটার্ন বা ট্রেন্ডটাকে আমরা বলি হচ্ছে নলেজ, যেটার উপরে বেস করে ডাইরেক্টলি আমরা অনেক ডিসিশন নেই। তাহলে আমরা ডিসিশন নেওয়ার জন্য কি ইউজ করি? ইনফরমেশন ইউজ করি, নলেজ ইউজ করি।
দুইটা জিনিস ইউজ করি। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এই জিনিসটা হচ্ছে সেটা যে ডেটা যেটাকে আমরা কনভার্ট করি ইনফরমেশনে, ইনফরমেশন যেটাকে রিপিটেডলি আস্তে আস্তে ইভেনচুয়ালি একটা এই যে এখানে কাস্টমার বাইং বিহেভিয়ার এন্ড প্যাটার্ন অফ ব্র্যান্ড রিটেনশন তৈরি হয়ে গেছে। যে কি করে কতটুকু আসলে দেখা যায় ব্র্যান্ড রিটেনশন মানে হইতেছে কি আমার এই ব্র্যান্ডে স্টিক করে কত পার্সেন্ট মানুষ। আমি জানি যে 72% রিটেনশন আমার এই ব্র্যান্ডে। বাটা বাটা জুতা যে কেনে সে বাটা জুতাই নর্মালি কিনবে, এটি এক্সপেক্টেড। সে অ্যাপেক্সে কিছু কিছু মানুষ চলে যেতে পারে আর এলিফ্যান্ট রোডের নর্মাল দোকানগুলাতে নন ব্র্যান্ডেড বা চাইনিজ ব্র্যান্ডেড বা অন্যান্য ছোটখাটো ব্র্যান্ডেড জুতাগুলা আরো কিছু মানুষ কিনতে পারে। বাট একজন মানুষ আগের বছর যদি বাটাতে একটা জুতা কেনে, পরের বছরে তার ধরেন 72% মানুষ আবার বাটা থেকে কিনলে বাটা থেকেই কিনবে। এটাকে আমি বলতে পারি ব্র্যান্ড রিটেনশন। এখন এই ব্র্যান্ড রিটেনশনটা আমাকে প্রত্যেক বছর কি যদি আমাকে ফোরকাস্ট করতে হয় যে এই বছর সেল কত হবে, তাহলে আমার ব্র্যান্ড রিটেনশনের পার্সেন্টেজ লাগবে। এখন এটা বের করার জন্য প্রত্যেক বছর কি আমার ওয়েট করতে হবে এখন পর্যন্ত কত মানুষ কতজন রিটেন করছে কতজন ইয়ে করছে, এটা প্রত্যেকবার বের করে করে আমাকে ডিসিশন নিতে হবে প্রোডাকশনের? সেটা সম্ভব না। এইটা একটা প্যাটার্ন বা ট্রেন্ডে চলে যখন আসছে তখন বাটা জানে যে আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে কি 72% ব্র্যান্ড রিটেনশন হয়। বাট কোনো কারণে যদি সিগনিফিকেন্টলি ড্রপ করে দে ডু এগেইন স্টাডি করে, সার্ভে করে, স্টাডি করে দেখে যে আমাদের 72% থেকে ড্রপ করে 68% হয়ে গেছে। তখন তারা রিপিটেডলি যখন আবার 68-67 পাবে তখন ওইটাকেই তারা নলেজ হিসাবে ধরে নেবে এবং ওইটার উপরে নেক্সট ডিসিশন মেকিং গুলা করবে। ওকে, দ্যাট ইজ কল্ড নলেজ। সো ডেটা, ইনফরমেশন, নলেজ। ওকে, আমাদের ইনফরমেশন কাজে লাগে কিসে? ইনফরমেশন কাজে লাগে ডিসিশন মেকিং এ, রাইট? ইফেক্টিভ বিজনেস ডিসিশন মেকিং, এখানে একটা ওয়ার্ড আমরা দেখতেছি ইফেক্টিভ। আরেকটা ওয়ার্ড আছে এফিশিয়েন্ট। বাই দ্য ওয়ে আমি ক্লাস নিতে নিতে অনেক ইংরেজি নিয়েও আলাপ করি, হ্যাঁ, কারণ কি আমি স্টুডেন্টদের মধ্যে বা আমি যাদেরকে মেন্টর করি বা অনেক সময় যাদের সাথে নিয়ে কথা বলে কাজ করি, ইয়াংদের নিয়ে যদি কাজ করি, আই সি আ লট অফ টার্মিনোলজিস, বি ইট ইন ইংলিশ, বি ইট বিজনেস টার্মিনোলজি। এগুলা থেকে অনেক ক্ল্যারিটির কিছু, সবার না, অনেকের ক্ল্যারিটির অসুবিধা থাকে, কিন্তু এই ক্ল্যারিটির যে অসুবিধা আছে এটা সারফেসও হয় না, তারা ওই অর্ধেক বোঝা জ্ঞান নিয়েই থেকে যায়। এটা একটা লস। হ্যাঁ, এই জন্য আমি এই ক্লাসের অপরচুনিটিটা নেই যে এইগুলোকে এক্সপ্লেন করে দেওয়ার জন্য। ঠিক সেরকম এখানে যেমন একটা ইফেক্টিভ ওয়ার্ড পাইলাম, তাই না? ইফেক্টিভ একটা ওয়ার্ড, আর একটা ওয়ার্ড আছে এফিশিয়েন্ট। কেউ আমাকে বলেন তো ইফেক্টিভ আর এফিশিয়েন্টের পার্থক্য কোথায়? Effective means achieving the goal, and efficient means achieving the goal at best or near the benchmark. আরেকটা কঠিন ওয়ার্ড বলে ফেলছেন, বেঞ্চমার্ক। ওকে, সহজ ভাষায় আরো কেউ বলেন দেখি। স্যার এফেক্টিভ হচ্ছে প্রপারলি জিনিসটা করা, এফিশিয়েন্ট হচ্ছে কত সাশ্রয়ভাবে বা এফিশিয়েন্ট মানে সাশ্রয়ভাবে করা যায় আর কি। আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার, বোথ অফ ইউ? হ্যাঁ, বাট স্টিল আমি যদি বলি, এভাবে বলবো, ইফেক্টিভ হচ্ছে গিয়ে যে কোনো একটা কাজের, যে কোনো একটা অ্যাকশনের বা ডিসিশনের একটা পারপাস থাকে, তাই না? একটা উদ্দেশ্য থাকে, একটা অবজেক্টিভ থাকে। ধরেন আমি শাওয়ার নিব, গোসল করব, আমার অবজেক্টিভ কি? আমার অবজেক্টিভ টু গেট ক্লিনড, পরিষ্কার হব। এখন আমি শাওয়ার নিয়ে আসলাম 1.5 ঘন্টা ধরে, বের হওয়ার পরে দেখলাম আমার ছোট ছেলে এখানে যে ওয়াটার কালার ভরায় দিয়েছিল সেটা এখনো এখানেই আছে। তার মানে আমার শাওয়ারের যে উদ্দেশ্য ছিল দ্যাট ফেইল্ড, রাইট? দ্যাট ফেইল্ড। তার মানে উদ্দেশ্যটা সফল হয় নাই। বাকি শরীর যতই পরিষ্কার হোক না কেন, কত পার্সেন্ট পরিষ্কার হয়েছে, কত পার্সেন্ট ময়লা আছে, ইট ডাজন্ট কাউন্ট। আমার কথা ছিল পরিষ্কার হওয়া, পরিষ্কার হয় নাই। আমি যদি বিজনেসের ক্ষেত্রে বলি যে একটা পার্টিকুলার ডিলিং, ট্রেড, একটা ট্রেড যে একটা প্রোডাক্ট, একটা মার্চেন্ডাইজ আমি ইম্পোর্ট করে নিয়ে আসছি, ওটাকে আমি সেল করব। সেল করে আমার উদ্দেশ্য কি? বিজনেসের উদ্দেশ্য কি? প্রফিট করা। বিজনেসের উদ্দেশ্য প্রফিট করা। এখন প্রফিট কম না বেশি এটা যদি পরের বিষয় হয়ে থাকে, আমি একটা জিনিসকে লসে বিক্রি করতেছি,
তার মানে কি আমার বিজনেসের উদ্দেশ্যটা ফেইল্ড। আমি যে ট্রেডটা করার চেষ্টা করছিলাম, যেটুকু আমি রিস্ক নিয়েছিলাম, দ্যাট অ্যাকচুয়ালি ফেইল্ড, অ্যাবসলিউট টার্মে যদি আমি বলি। সো ইফেক্টিভনেস হচ্ছে গিয়ে, ইফেক্টিভনেসের কোনো মিডল গ্রাউন্ড নাই, কোনো মেজারমেন্ট নাই। ইফেক্টিভনেসের মেজারমেন্ট একটাই, আইদার সাকসেসফুল অর ফেইল্ড, আইদার ট্রু অর ফলস, রাইট অর রং। সো দেয়ার ইজ নো মিডল গ্রাউন্ড। সো আমি ইফেক্টিভনেস যখন বলবো, তখন যে কোনো কিছুর ইফেক্টিভনেস আমরা যখন শুনবো তখন বুঝবো যে এইটার যে অবজেক্টিভ আছে সেই অবজেক্টিভ যদি ফুলফিল করে ইটস ইফেক্টিভ, যদি ফুলফিল না করে এক মার্কের জন্য করে নাই। অনেকে বলে না যে সে আগে বলতো আর কি, একটা সময় আপনারা তখন ছোট ছিলেন হয়তো, একটা সময় আমিও ছোট ছিলাম, আমিও একটা সময় শুনতাম যে এরকম ছিল, মানুষজন বড়াই করে বলতো যে আমি এক সাবজেক্টে ফেল, মানে আর একটা সাবজেক্ট হলে আমি পুরো ডিগ্রিটা পাস করে যেতাম বা ম্যাট্রিক পাস করে যেতাম, ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েট। বলতো আর কি যে ম্যাট্রিক ফেল এটা একটা কোয়ালিফিকেশন, ইন্টারমিডিয়েট ফেল এটাও একটা কোয়ালিফিকেশন। হ্যাঁ, যে আর একটুর জন্য পাস করে যেত, সো প্রায় পাস। এখন যা আমরা বলি না, এখন জিপিএ এর যুগ। হ্যাঁ, এখন আমরা 5, 4.5 এগুলি নিয়ে ব্যস্ত থাকি। এখন আর ওটা বলি না যে ম্যাট্রিক ফেল, ওর যে কোয়ালিফিকেশন কি ম্যাট্রিক ফেল এটা বলা হয় না। একটা সময় ছিল মানুষ বলতো ম্যাট্রিক ফেল। সো ওইখানে হচ্ছে কি যে আর একটুর জন্য, সুতরাং যে বেশি খুব কম মার্জিনে ফেল করছে তার মূল্য, যে একটু বেশি মার্জিনে ফেল করছে তার চেয়ে একটু বেশি। হ্যাঁ, সো বাট ফেল। তো ইফেক্টিভনেস এর ভিতরে মানুষ এফিসিয়েন্সি নিয়ে আসছিল, বাট এখন ইফেক্টিভনেস ইজ ইফেক্টিভনেস। ম্যাট্রিক ফেল মানে ম্যাট্রিক ফেল, পরীক্ষা ফেল মানে ফেল। 33-এ পাস, 32 পাইছি, ইট ডাজন্ট ক্যারি আ ক্রেডিট, ইটস স্টিল ফেল, রাইট? সো এইটা হচ্ছে পাস আর ফেল, সাকসেসফুল আনসাকসেসফুল, হচ্ছে ইফেক্টিভনেস। আর এফিসিয়েন্সি হচ্ছে গিয়ে আপনারা যেটা বলছেন, ইউ আর রাইট, এফিসিয়েন্সি হচ্ছে গিয়ে যে এটা শুধুমাত্র সাশ্রয় না, সাশ্রয় তো শুধু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে। আমি যদি বলি ওই ওই যে আমরা ঐকিক নিয়ম একসময় ম্যাথমেটিক্সে পড়ছি না, সাধারণ ম্যাথে, জেনারেল ম্যাথে, যে একজন লোক সারাদিনে এত ফিট দেয়াল তৈরি করতে পারে, তাহলে 5 জন লোক কতটুকু তৈরি করতে পারবে। হ্যাঁ, এরকম করে কম্প্যারিজন করছি। এইখানে জিনিসটা ছিল ইনপুট আর আউটপুটের রেশিও। যে কোনো ইনপুট আর আউটপুট যদি এরকম হয়, আউটপুটটা উপরে ইনপুটটা নিচে, আমরা যদি একটা ভগ্নাংশ দেখি আউটপুটটা উপরে ইনপুটটা নিচে, তাহলে ইনপুট যদি এরকম হয় যে দুইটা নাম্বারের মধ্যে, সে আমি রেজাল্ট 5 ফিট দেয়াল তুলছি, এখানে একজন লোক 2 দিনে 5 ফিট দেয়াল তৈরি করছে, আরেকজন ব্যক্তি পার্সন বি 3 দিনে 5 ফিট দেয়াল তৈরি করছে। তার মানে এখানে আউটপুটটা কি 5 ফিট দেয়াল, একই আউটপুট, বাট ইনপুট দুজনের ডিফারেন্ট, একজনের 2 দিন, একজনের 3 দিন টাইম। তাহলে কে এফিশিয়েন্ট? যে 2 দিনে করছে সে। তার মানে একই আউটপুটে যদি বেশি ইনপুট হয় তাহলে এটা ইনএফিশিয়েন্ট, কম ইনপুট হলে এফিশিয়েন্ট। আবার একজন লোক পার্সন এ 2 দিন কাজ করে 4 ফিট দেয়াল তুলছে, আর পার্সন বি 2 দিন কাজ করে 5 ফিট দেয়াল তুলছে। সেক্ষেত্রে কি হলো, ইনপুট একই, 2 দিন 2 দিন, কিন্তু আউটপুট ভ্যারি করলো। একই ইনপুটে যদি বেশি আউটপুট হয় তাহলে ইটস মোর এফিশিয়েন্ট, কম আউটপুট হলে কম এফিশিয়েন্ট। সো এফিশিয়েন্সি ইজ অলওয়েজ আ রেশিও অফ ইনপুট এন্ড আউটপুট। ওকে, যেটার মেজার গুলো আমরা সাধারণত বিজনেসে করি কেপিআই দিয়ে। ইউ হ্যাভ হার্ড অফ কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটরস। এইগুলাকে দিয়ে আমরা সাধারণত যাচাই করি যে কোনো একটা বিজনেস অ্যাকশন বা ডিসিশনের পারফরমেন্সটা কোন লেভেলে, সে আসলে কত ইনপুটের এগেইনস্টে কত আউটপুট দিতে পারছে। আর এফেক্টিভনেস আমরা যাচাই করি, যেটা দিয়ে মেজার করি, এটাকে বলে আমরা সিএসএফ, ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর। বিজনেসে আপনারা শুনে থাকবেন ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর। দ্যাট ইজ আমরা কিছু সাকসেস ফ্যাক্টর আইডেন্টিফাই করি আগে থেকে, যে কোনো প্রজেক্টের, যে কোনো অ্যাকশনের, যে কোনো ডিসিশনের, যে এইটা যদি ফুলফিল করে তাহলে আমি এটাকে বলবো সাকসেসফুল। যদি এগুলোর মধ্যে একটাও যদি আনফুলফিল থাকে তাহলে আমি এটাকে সাকসেসফুল বলবো না, এটা আনসাকসেসফুল। সো দ্যাটস দ্য মেজারমেন্ট অফ effectiveness. Okay, these are the main differences between effectiveness and efficiency in business. Okay, now তাহলে আমরা ইনফরমেশনের ইউজফুলনেস দেখতেছিলাম, যে ইউজ গুলো হচ্ছে কি ইফেক্টিভ বিজনেস ডিসিশন মেকিং। তার মানে ইনফরমেশন না থাকলে আসলে ডিসিশন মেকিং ইফেক্টিভই হবে না। যে আমি তো ডিসিশন মেকিং কি, ডিসিশন মেকিং হচ্ছে কি চুজিং বিটুইন অল্টারনেটিভস বা অপশনস,
ডিসিশন মেকিং কখনো একটা অপশনের মধ্যে ডিসিশন মেকিং হয় না। যদি মাল্টিপল অপশন থাকে, আমাদের সামনে 2-3টা পথ থাকে, তাহলে ওখানে হচ্ছে কি ইনফরমেশনের উপরে বেস করে কোন পথে গেলে বাঘে খাবে, কোন পথে গেলে আগুনে পুড়বে, কোন পথে গেলে ডায়মন্ড পাবো, এই চিন্তা করে পথ সিলেক্ট করতে হবে, রাইট? যে কোনটাতে কষ্ট বেশি, কোনটাতে রিটার্ন কতটুকু, রিটার্ন আর কষ্ট রেশিও করে আমরা চিন্তা করবো এই পথটাই ভালো। তাহলে কি আমি ইনফরমেশনের উপরে বেস করে একটা ডিসিশন নিচ্ছি। অল্টারনেটস এর মধ্যে চয়েস করাটা হচ্ছে ডিসিশন মেকিং বিজনেসের। সো এইটা ইফেক্টিভ থাকবে না যদি আমার ইনফরমেশন অ্যাভেলেবল না থাকে। সো আইডেন্টিফাইং অপরচুনিটি অর থ্রেটস, এখানে দুইটা অ্যাব্রিভিয়েশন লিখছি, পেস্ট আর সর্ট। সর্টটা আমি শিওর সবাই জানেন, তাই না? সর্ট কি জিনিস? স্যার একটু বুঝিয়ে বলেন। স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। বিউটিফুল। স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। আচ্ছা, এইখানে হচ্ছে গিয়ে সর্ট হচ্ছে গিয়ে এখানে দুইটা অ্যানালাইসিসের কথা বলেছে, এরকম আরো অ্যানালাইসিস আছে। এই দুইটা হচ্ছে গিয়ে একদম স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস আর কি। হ্যাঁ, আমরা স্ট্র্যাটেজি নিয়ে পরে আলোচনা করব, আমি বিশদ আলোচনা করব স্ট্র্যাটেজি কি জিনিস, কনসেপ্টগুলো ক্লিয়ার করবো ইনশাআল্লাহ, সামনে আরো সুযোগ আসবে। বাট এখন আমি যে এটুকু যদি বলি যে এইটা হচ্ছে যে কোনো একটা বিজনেসকে লং টার্মে যদি তার প্ল্যান করতে হয় যে সামনে কি হবে, বিজনেসটা কি করা উচিত, কি ধরনের প্ল্যান করা উচিত, তাহলে আমরা সাধারণত বড় বিজনেস দুইটা অ্যানালাইসিস করি, মিনিমাম দুইটা অ্যানালাইসিস করি। একটা হচ্ছে গিয়ে এই দুইটাকে আমরা বলেছি বেজ লাইন অ্যানালাইসিস। ধরেন আপনি একটা টার্গেট করতেছেন যেটা আপনার থেকে সে 17 ফিট উপরে, আপনার 17 ফিট উপরে একটা বল আমি ঝুলাই দিলাম সিলিং থেকে। এবার আপনাকে বললাম এটা লাফ দিয়ে টাচ করতে হবে, তার মানে কষ্ট করে টাচ করতে হবে, কিন্তু আপনার হাইট হচ্ছে গিয়ে 5 ফিট 6 ইঞ্চি বা 5 ফিট 8 ইঞ্চি। 17 ফিট উঁচার জিনিসকে আপনি মাটি থেকে দাঁড়ায় কি টাচ করতে পারবেন? সাধারণত পারার কথা না, সাধারণত পারার কথা না। কিন্তু আপনি তখন আমাকে কোশ্চেন করতে হবে যে আচ্ছা ঠিক আছে, আমি যদি এটা লাভ দিব কি দিব না, আমি এটা চিন্তা করে জানাবো আপনাকে স্যার, কিন্তু চিন্তাটা করার আগে আমার একটা ইনফরমেশন লাগবে। এটা তো বললেন ওটা 17 ফিট উপরে আছে, কিন্তু আমি কয় ফিট উপরে দাঁড়ায় আছি? আমি কি একটা টুল পাবো 4 ফিটের? দ্যাট ইজ দ্য লজিক্যাল কোশ্চেন, তাই না? যে যদি আমি 4 ফিটের একটা টুল পাই, তাহলে আমি একটা লাভ দিয়ে চেষ্টা করে দেখতে পারি 17 ফিট উপরে রাখা বলটা ধরতেও পারি। তাহলে আপনি কি জানতে চাচ্ছেন এই ডিসিশনটা নেওয়ার আগে? যে আপনার বেজ কোথায়, আপনার প্ল্যাটফর্মটা কোথায়, আপনি কত হাইটে দাঁড়ায় আছেন, এটাকে আমরা বলি বেজ লাইন। বিজনেসেও ঠিক সেরকম 17 ফিটে লাভ দিয়ে প্রফিট টার্গেট করতে হয়, অ্যাচিভমেন্ট টার্গেট করতে হয়, গ্রোথ টার্গেট করতে হয়, বাট টার্গেট করার সময় আমার তো জানতে হবে আমি কোথায় আছি এখন, এটাকে বলে বেজ লাইন। এই বেজ লাইনটা এই দুইটা অ্যানালাইসিস দিয়ে করা হয়, একটা হচ্ছে গিয়ে পেস্ট আর একটা হচ্ছে গিয়ে সর্ট। এইটার মধ্যে একটা হচ্ছে গিয়ে ইন্টারনাল অ্যানালাইসিস আর একটা হচ্ছে গিয়ে এক্সটার্নাল বা এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস। ইন্টারনাল অ্যানালাইসিস সর্ট, SWOT সর্ট। সর্ট হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, চারটা ওয়ার্ড। স্ট্রেংথ হচ্ছে গিয়ে আমার শক্তি, উইকনেস আমার দুর্বলতা। প্রচুর বিজনেসে আপনারা পাবেন তারা একদম বাজারের লিস্টের মতো লিস্ট করে রাখছে যে স্ট্রেংথ আমাদের এমডি বড় উচ্চশিক্ষিত, স্ট্রেংথ অনেক উচ্চ বংশীয়, সেটাও স্ট্রেংথ। আমাদের লোক সংখ্যা কোম্পানিতে এমপ্লয়ি সংখ্যা 4,500, এটাও স্ট্রেংথ। আমাদের নিজেদের ফ্যাক্টরি আছে, এটাও স্ট্রেংথ। আমরা ঢাকায় আমাদের হেড অফিস, এটাও স্ট্রেংথ। আমাদের অফিস খুব সুন্দর, এটাও স্ট্রেংথ। আছে প্রচুর কোম্পানি, আমি হয়তো খুব লাইট টোনে বলতেছি, বাট I have found lot of companies listing this sort of strengths. বাট স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট লিস্ট করার সময় আমি আমার সব রকমের স্ট্রেংথ যেটি আমার কাছে মনে হয় ভালো সেটাকে স্ট্রেংথ লিখে দিলাম, এটা হলে আসলে কোনো কাজে আসবে না। স্ট্রেংথ হচ্ছে গিয়ে আমার যেই ইন্ডাস্ট্রিতে আমি অপারেট করতেছি আমার কোম্পানিটা, সেই ইন্ডাস্ট্রির রেসপেক্টে কম্প্যারিজনে বা আমার কম্পিটিশনের কম্প্যারিজনে আমার ডিফারেন্সিয়েটিভ স্ট্রেংথ কি, where am I differentially stronger? মেবি আমার কম্পিটিশন বা আমার ইন্ডাস্ট্রিতে কেউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে না টু মেক বেটার ডিজাইন অফ প্রোডাক্টস, বাট উই ডু। দ্যাটস এ ডিফারেন্সিয়েটিভ স্ট্রেংথ, উই ক্যান লিস্ট দ্যাট অ্যাজ এ স্ট্রেংথ। মেবি এই ইন্ডাস্ট্রিতে সবাই সাধারণত ছোট ছোট টিন শেড ফ্যাক্টরিতে ইউজ করে, বাট অনলি আস যারা একটা 8 তলা বিল্ডিং এ খুব সফিস্টিকেটেড বিল্ডিং এ করি, যেটাকে আমি বায়ারকে সেল করতে পারি যে দেখো আমি বেটার এনভায়রনমেন্টে তোমার প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করি,
So you should give me $1 extra per product. এইটা হচ্ছে আমার ইন্ডাস্ট্রির কম্প্যারিজন, আমার কম্পিটিশনের কম্প্যারিজন, আমার স্ট্রেংথ। So these are strengths. আমি আমার স্ট্রেংথ, রিয়েল স্ট্রেংথ গুলাকে লিস্ট করছি। সিমিলারলি উইকনেস, ইন্ডাস্ট্রির কম্প্যারিজনে বা আমার কম্পিটিশনের কম্প্যারিজনে, where am I missing, what am I missing, where am I weak, যেটা আমাকে কভার আপ করতে হবে বা আমার জানা থাকা দরকার। ওই যে আমি কোথায় দাঁড়ায় আছি আমি জানতে চেষ্টা করছি। সো স্ট্রেংথ আর উইকনেস হচ্ছে কি সেই জিনিস। অপরচুনিটি আর থ্রেট হচ্ছে গিয়ে আমার জন্য বাইরের কোন অপরচুনিটি, বাইরের কোন জিনিস আছে বা আমার বিজনেসের নিজের ফ্যাক্টর না। যেমন আমার কোন স্ট্রেংথ সেটা তো আমার নিজস্ব জিনিস, কোন উইকনেস এটা আমার নিজস্ব জিনিস। বাট গভর্নমেন্ট আস্তে আস্তে ডিজিটালাইজড হচ্ছে, পুরা দেশ ডিজিটাল হয়ে যাচ্ছে, এটা তো আমার ডিসিশন না। আমি বসে বসে তো আর গভর্নমেন্টকে পাম্প করি না যে আপনারা ডিজিটালাইজ হন। বাট এই যে চেঞ্জটা হচ্ছে, টাকার ভ্যালু ডলারের কনটেক্সটে আস্তে আস্তে বাড়তেছে, সেটা তো আমি বাড়াই না, ইকোনমিতে বাড়তেছে। কিন্তু এই যে জিনিসটা হচ্ছে, এইটাকে আমি যদি কাজে লাগাইতে চাই আমার বিজনেসের প্রসপারিটির জন্য, বিজনেসের গ্রোথের জন্য, বেনিফিটের জন্য, দেন দিস ইজ অপরচুনিটি ফর মি। যে গভর্নমেন্ট ডিজিটালাইজ করতেছে, সুতরাং আমি আগে থেকেই যদি আমার সবকিছু আপগ্রেড করে সবকিছু যদি সিস্টেমেটিক করে যদি করি এবং গভর্নমেন্ট যদি ডিজিটাল কোম্পানিগুলোকে বেশি প্রেফারেন্স দেয়, তাহলে আমি একটা অ্যাডভান্টেজ নিতে পারবো কম্পেয়ার টু মাই কম্পিটিশন অ্যান্ড ইন্ডাস্ট্রি। দেন দ্যাট ইজ অ্যান অপরচুনিটি ফর মি। সিমিলারলি থ্রেটস, গভর্নমেন্ট আস্তে আস্তে কথার কথা কোচিং সেন্টার বন্ধ করে দিচ্ছে, কথার কথা প্রাইভেট কোচিং বন্ধ করে দিবে। তখন যারা যারা কোচিং সেন্টারের ব্যবসা করে, যারা যারা পাঞ্জেরি গাইডের ব্যবসা করে বা গাইড বইয়ের ব্যবসা করে, তাদের কি হবে? তাদের এই ডিসিশনটা যখন প্রসেস হচ্ছে বা হতে পারে, প্যাটার্ন বলে বা ট্রেন্ড বলতেছে নেক্সট 3 বছরের মধ্যে 5 বছরের মধ্যে দিস ক্যান হ্যাপেন, তারা যখন সাসপেক্ট করবে এই জিনিসটা যে এটা নিয়ে কয়েকবার সংসদে অলরেডি আলোচনা হয়ে গেছে, সো যে কোনো সময় আইন পাশের জন্য প্রস্তাব উপস্থাপন হতে পারে, 2 বছর পরে হতে পারে, 3 বছর পরে হতে পারে, বাট হয়ে যাবে। মনি আমাদের যে যারা কি বলে এটাকে, কি বলে, বুদ্ধিজীবীরা অলরেডি বুদ্ধি দিয়ে দিচ্ছে যেটা করা উচিত। তখন এটা আমাদের জন্য থ্রেট, ওই বিজনেসগুলোর জন্য এটা হচ্ছে থ্রেট, যে একটা চেঞ্জ আসতে পারে এক্সটার্নাল যেটা আমাকে ইম্প্যাক্ট করবে, কারণ আমার বিজনেসটা এটা। সুতরাং আমার ক্ষমতা আছে যে এইখান থেকে এই থ্রেটকে কি করে অ্যাভয়েড করা যায় বা মিটিগেট করা যায়, আমি কি করে ডিজিটালাইজ হতে পারি, কিংবা কি করে মেইন স্ট্রিমে যেতে পারি, বিভিন্ন রকম ডিসিশন নিতে পারে। সো এগুলো হচ্ছে গিয়ে শর্ট, SWOT। যে শর্ট বোঝেন নাই বা যাদের যাদের কনফিউশন ছিল তো এটা ক্লিয়ার হয়েছে। শর্ট কি জিনিস? এর হচ্ছে নিজের কোম্পানির অবস্থানের অ্যানালাইসিস। হ্যাঁ, ওকে। দেন কামস হচ্ছে পেস্ট। পেস্ট হচ্ছে গিয়ে এটাকে বলা হয় হচ্ছে গিয়ে এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস। এনভায়রনমেন্ট কি জিনিস? এনভায়রনমেন্ট হচ্ছে গিয়ে অল দ্য এক্সটার্নাল ফ্যাক্টরস বা ফেনোমেনা which has got a direct impact on my business performance and I do not have any control over them, or I do not have any capacity to avoid them or embrace them. যেমন ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্পটা ব্যাড এক্সাম্পল, ভূমিকম্প না, ধরে নেন ফ্লাড। আমার পটুয়াখালী, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় সেলস সেন্টার আছে, ওয়্যার হাউস আছে, ডিস্ট্রিবিউশন সেন্টার আছে বিজনেসের, ধরেন এখন হিউজ বন্যা হয়ে গেল। আমাদের কি বন্যার উপরে কন্ট্রোল আছে? উই ক্যানট ডিসাইড অর উই ক্যানট কন্ট্রোল ফ্লাড। এবং এইটা আমার বিজনেসকে ইম্প্যাক্ট করতেছে। আমার সেলস সেন্টারে কোনো গাড়ি আসতে পারতেছে না, কাস্টমার আসতে পারতেছে না, কোনো ট্রাক আসতে পারতেছে না, আমি কোনো ডেলিভারি দিতে পারতেছি না, সো জিনিস ওই জায়গায় বসে আছে। সো আই হ্যাভ নাথিং টু ডু ইট। আমি এমনও না আমি অ্যাভয়েড করতে পারি, এমনও না আমি কন্ট্রোল করতে পারি, বাট আই গেট ইম্প্যাক্টেড, মাই বিজনেস গেটস ইম্প্যাক্টেড। দ্যাট ফ্লাড ইজ অ্যান এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ফর মি। এটা যেমন একটা ন্যাচারাল ডিজাস্টার, ঠিক সেরকম ম্যানমেড ডিজাস্টার হইতে পারে, সেরকম হইতে পারে হচ্ছে কি ইকোনমিক ডিজাস্টার বা ইকোনমিক যে কোনো চেঞ্জ হতে পারে, টেকনোলজিক্যাল চেঞ্জ। এইটাই হচ্ছে কি পেস্ট, পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশিওলজিক্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল এলিমেন্টস which has got influence on our business, but we don't have any influence over them. These are called environmental factors. So এইটাও আমাদের জানা লাগে যে আমি কোন এনভায়রনমেন্টে বিজনেস করতেছি, আমি কি 17 ফিট লাভ দিতে পারবো কিনা এই এনভায়রনমেন্টে, যেখানে
আমার ইকোনমিক জিডিপি একটা মেজার আছে, যেখানে আমার কি বলে ওটাকে ইনফ্লেশন একটা মেজার আছে। সো ওই জায়গায় আমি কতটুকু লাভ দিতে পারবো এটা ডিপেন্ড করে। সো এই জিনিসগুলা হচ্ছে সব ইনফরমেশন। এই যে আমরা স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশিওলজিক্যাল, টেকনোলজিক্যাল যে ইনফরমেশনের উপরে বেস করে আমরা কি করতেছি, আমাদের প্ল্যান করতেছি, তার মানে আমরা ডিসিশন নিচ্ছি। Okay, so this is a very important set of information every structured business deals with. কারো কোনো কোশ্চেন, কনফিউশন? ওকে, সো এরপরে হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিং কারেন্ট স্ট্যাটাস টু সেট প্রপার গোল। একই কথা, রিওয়ার্ডিং এন্ড নার্চারিং গুড, অ্যাড্রেসিং ব্যাড, আমরা পারফরমেন্স অ্যাপ্রেজাল করি। আলহামদুলিল্লাহ, আমার সাংঘাতিক ঠান্ডা লেগেছে, বললাম যেটা দুপুর থেকে হঠাৎ করে কেন যেন ঠান্ডা লেগে গেছে প্রচন্ড, ফিলিং ভেরি আনকমফোর্টেবল। ওকে, সো এই কার পারফরমেন্স ভালো, কার পারফরমেন্স খারাপ আমি যদি নাই জানি, ইনফরমেশন যদি আমি অবজেক্টিভলি কালেক্ট না করি, তাহলে আমি রিওয়ার্ড করতে পারবো না ভালোকে, পানিশ করতে পারবো না খারাপকে। তাহলে কি হবে, যদি আমি ভালোকে রিওয়ার্ড করতে না পারি, ভালো উইল গেট ডিস্যাটিসফাইড, খারাপকে যদি পানিশ করতে না পারি, তাও ভালো উইল গেট ডিস্যাটিসফাইড। যে আমি সারাদিন খেটে মরি, এত ক্রিয়েটিভলি কাজ করি, এত কিছু কন্ট্রিবিউট করি কোম্পানির, আর অমুকে বসে বসে বেতন নিয়ে যায়, অথচ আমাকেও কিছু বলে না, তাকেও কিছু বলে না। সো এই জিনিসগুলো কোম্পানির যে কোনো বিজনেসের গ্রোথের জন্য ইজ ভেরি ইম্পর্টেন্ট। রেসপন্সেস টু ইকোনমিক ইভেন্টস আর চেঞ্জেস ফলস আন্ডার পেস্ট। দিজ আর দ্য ইউজফুলনেস অফ ইনফরমেশন। আমরা কোথায় ইউজ করি ইনফরমেশন। ওকে, এবার ইনফরমেশনের কিছু অ্যাট্রিবিউট আছে, আমি সবকটা পড়বো না। এই অ্যাট্রিবিউট গুলো আমাদের যে এমআইএস যে বইটা, এই এমআইএস বই নাই। এটা ছিল আগে সার্টিফিকেট লেভেল হওয়ার আগে যে নলেজ লেভেল ছিল, নলেজ লেভেলের যে ম্যানুয়ালটা ছিল, ওই ম্যানুয়ালের ভিতরে ছিল। বাট এটার মধ্যে কিছু কিছু শর্ট কোশ্চেন মাঝে মাঝে হঠাৎ করে এসে পড়ে, বা এই টার্মগুলো জানা থাকা ভালো। এগুলো পড়ে নিয়ে আমি যখন সিনপসিসটা দিব তখন পড়ে নিন। দিস আর ভেরি সিম্পল। আমি জাস্ট দু একটা জিনিস যেগুলি বুঝতে হয়তো একটু সমস্যা হতে পারে, সেরকম দু একটা, যেমন ডিকে। আচ্ছা, প্রথমত অ্যাভেলেবিলিটি, এটা আমাদের বারবার কাজে লাগবে অনেক জায়গায়। হ্যাঁ, অ্যাভেলেবিলিটিটা খুব কাজে লাগবে। আমরা আইটি সিকিউরিটি যখন পড়বো তখন অ্যাভেলেবিলিটি কাজে লাগবে। অ্যাভেলেবিলিটি হচ্ছে গিয়ে ইনফরমেশনকে, আমি কি বলছিলাম শুরুতে, ইনফরমেশন একটা পারপাস ড্রিভেন জিনিস, যেটা একটা পারপাস আছে ইনফরমেশনের, যেটা আমি কোন একটা পার্টিকুলার কারণে, কোন স্পেসিফিক রিজনে উই কাইন্ড অফ পারসু, যে ইনফরমেশন আমার প্রসেস করে ইনফরমেশন বের করতে হবে, সেটা কারণ থাকে, তাহলে একটা পারপাস থাকে। এখন ইনফরমেশন আমার যখন দরকার তখন যদি অ্যাভেলেবলই না থাকে, তাহলে তো ইনফরমেশন তো আর ইনফরমেশন রইলো না, তাই না? তার তো পারপাস ড্রিভেন হলো না। তাই অ্যাভেলেবিলিটি হচ্ছে গিয়ে একদম একটা ভাইটাল অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে গুণাগুণ বা বৈশিষ্ট্য ইনফরমেশনের। আরেকটা যেমন এখানে দেখছি পারপাস, উই আন্ডারস্ট্যান্ড, একই রকম। পারপাস নিডস টু হ্যাভ অ্যান অবজেক্টিভ টু ইনফর্ম, ইভ্যালুয়েট, পারসুয়েট, অর্গানাইজ, সব ডিসিশন মেকিং। ইনফরমেশন বিভিন্ন ফরম্যাট, বিভিন্ন রকমের ইয়ে থাকতে পারে। রেট, ইনফরমেশন স্পিড হইতে পারে। যে আমরা ইন্টারনেট স্পিডের কথা বলি এমবিপিএস এ, তাই না? মেগাবিট পার সেকেন্ড। এটা কি? ইটস এ রেট অফ ইনফরমেশন। প্রতি সেকেন্ডে কতখানি ইনফরমেশন ট্রানজাকশন হচ্ছে একটা তার দিয়ে, এইটার মাপকাঠি হচ্ছে কি এমবিপিএস, ব্যান্ডউইথ। এগুলো নিয়ে পরে আমরা নেটওয়ার্ক যখন আলোচনা করবো ডিটেল আলোচনা করবো। ফ্রিকোয়েন্সি, ইনফরমেশনের ফ্রিকোয়েন্সি থাকতে পারে। আমরা একটা রিপোর্ট ডেইলি পাই, উইকলি পাই, মান্থলি পাই। হ্যাঁ, এগুলো সব একটা ফ্রিকোয়েন্সি থাকতে পারে ইনফরমেশনের। এবার আছে ডিকে। ডিকে হচ্ছে গিয়ে ভ্যালু কি জিনিস, ভ্যালু অফ ইনফরমেশন ডিকেজ উইথ টাইম, তাই না? ভ্যালু কি জিনিস এটাকে বুঝি আমরা কস্ট, প্রাইস, ভ্যালু। তিনটার মধ্যে পার্থক্য কে বলতে পারবে? ফিজিক্যাল ক্লাস হলে চকলেট দিতাম বলতে পারলে, কিন্তু এখন তো আর চকলেট দিতে পারতেছি না। হ্যাঁ, সো এনকারেজ করার জন্য, বলার জন্য বলেন, ভ্যালু, প্রাইস, কস্ট কি জিনিস, পার্থক্য কি? কেউ একজন বলে ফেলেন। স্যার, কস্ট তো কস্ট প্রাইস, যেটা ম্যানুফ্যাকচার করতে বা কালেক্ট করতে আমাদের খরচ পড়ছে। হ্যাঁ, প্রাইসটা হচ্ছে আলটিমেটলি প্রফিট মার্জিন অ্যাড করার পর বা বাকি সব কস্ট, অ্যাডিশনাল কস্ট অ্যাড করার পর কোম্পানি প্রফিট করে যে প্রাইসে সেল করবে ওই প্রাইস। আর ভ্যালু হচ্ছে এটার অ্যাকচুয়াল ভ্যালু ফর ইউজ। তো মানে করে বেনিফিটটা যেটা পাবে, মানে প্রাইস বেনিফিট আমরা যেটা বলি। প্রাইস বেনিফিট করে আবার জটিল করে ফেললেন। স্যার আমি বলবো একটু। বলেন বলেন বলেন।
না স্যার ঠিক প্রাইসটা আছে, হচ্ছে স্যার রাবার আপনার কথা ঠিক আছে, তারপর একটু সিম্পল হবে জিনিস। হ্যাঁ, এবার বলেন কে বলছেন বলেন। স্যার প্রাইসটা হচ্ছে আমরা মানে কনজিউমার কতটুক আপনার যে পে করবে এটা, মানে ওই প্রাইস, প্রোডাক্টটার হ্যাঁ, কনজিউমার প্রাইস। কতটুকু পে করবে, ওকে। জি, আর কস্ট হচ্ছে আপনার মানে প্রোডাক্টটা আপনার প্রোডাক্টটা আমার মানে কস্টিং প্রাইসটা কত সেটার উপর ডিপেন্ড করবে, আর ভ্যালুটা হচ্ছে আপনার মানে কাস্টমার কি পেলো, কাস্টমার যে অ্যাডভান্টেজটা ভোগ করলো ওই যে টাকার বিনিময়ে যে প্রাইসটার দিয়ে সে কিনলো, ওইটাই ভ্যালু। ওকে, ঠিক আছে, দুজনেরটাই ঠিক আছে, দুজনের ঠিক আছে, একদম এক্স্যাক্টলি। আপনি আর একটু স্পেসিফিক বলছেন। যেটা হচ্ছে যে ইউ আর রাইট, কস্ট হচ্ছে গিয়ে ম্যানুফ্যাকচারিং হোক, কেনার কস্ট হোক, হোয়াট এভার ইট ইজ, ইট ক্যান বি ম্যানুফ্যাকচারিং। দেখেন ম্যানুফ্যাকচারিং আমি দুই রকমের হয়, অনেক রকমের ম্যানুফ্যাকচারিং হয়। হ্যাঁ, যখন আমি একটা জিনিস তৈরি করি, এমন হতে পারে আই এম দ্য প্রডিউসার, ডাইরেক্টলি প্রডিউসার, তো আমার ওখানে ম্যানুফ্যাকচার করতে কস্ট চাইতে পারে একটা প্রোডাক্টের, সুতরাং আমার একটা প্রোডাক্ট তৈরি করতে 8 টাকা লাগছে, আমি বিক্রি করবো 10 টাকায়, তাহলে 8 টাকা যদি আমার খরচ হয়, তাহলে 8 টাকা হচ্ছে আমার কস্ট যখন আমি 10 টাকায় বিক্রি করতেছি। বাট এমন যদি হয় যে আমি 4 টাকা একটা প্রোডাক্ট খরচ করছে, 2 টাকা একটা প্রোডাক্ট খরচ করছে, 3 টাকা একটা প্রোডাক্ট খরচ করছে, তিনটা মিলে আমি একসাথে বিক্রি করি, তখন আমি কস্ট কি বলবো? তখন আমি বলবো হচ্ছে কি তিনটা প্রোডাক্টের যে একসাথে করার পরে তিনটা মিলে যে আমার কস্ট হয়েছে, অর্থাৎ আমার যা খরচ হয়ে গেছে সেটা হচ্ছে কি আমার কস্ট। এটার সাথে যদি ডাইরেক্ট আমার শিপমেন্ট কস্ট অ্যাড করতে হয়, সেটা সহ এটার কস্ট, ডেলিভারি কস্ট সহ। তো কস্ট হচ্ছে গিয়ে ইজ হোয়াট আই এম স্পেন্ডিং ফর আ প্রোডাক্ট অর সার্ভিস which I am selling. Until I sell it, কস্ট কোনো কনসিডারেশন না। আমরা যখন অ্যাকাউন্টিং করি কস্ট অফ গুডস সোল্ড কখন এন্ট্রি দেই, কখন জার্নালটা দেই? যখন আমার সেলসটা হয়, রাইট? যখন আমার সেলসটা হয়, যেই প্রোডাক্ট সেল হয়ে গেছে সেটার জন্য সিওজিএস এন্ট্রি দেই। সেটা আমরা ব্যাচে দেই, ইন্ডিভিজুয়ালি দেই, মানে র্যাপিড করি আর ইয়েতে করে ব্যাচে করি, ডাজন্ট ম্যাটার। বাট আমরা বিক্রি হইলেই তখন কস্ট কনসিডার করি যে এটার আগে ফিফো, লিফো, এভারেজ, ইনভেন্টরিতে কি হিসেবে কস্টিং করব সেই হিসেবে দেখি। সো কস্ট ইজ দ্য এক্সপেন্সেস মেড অর স্পেন্ড যেটা আমি সেল করছি সেটার জন্য। তার মানে আমি 8 টাকায় আমার কেনা হোক, আনার কস্ট হোক, এক জায়গায় করার কস্ট হোক, হোয়াট এভার ইট ইজ, 8 টাকা যদি কস্ট হয়ে থাকে, দ্যাট ইজ হচ্ছে খরচ হয়ে থাকে, সেটা হচ্ছে কস্ট। প্রাইস হচ্ছে কি দ্য অ্যামাউন্ট উই এক্সচেঞ্জ দ্য টাইটেল ফর। টাইটেল মানে কি ওনারশিপ। যে কোনো একটা প্রোডাক্ট আমার হাত থেকে কাস্টমারের হাতে চলে গেল, আমি হয়তো এখনো ইনভয়েস করি নাই, এখন শুধু চালান করে দিয়ে দিছি, এখনো এটা আমি প্রাইস সেট করি নাই। যেই মোমেন্টে ইনভয়েস করলাম তার মানে কি আমি সেল করলাম, সেল মানে কি টাইটেল অফ ওনারশিপ চেঞ্জ একজনের হাত থেকে আরেকজনে, সেইটা যে অ্যামাউন্টের জন্য চেঞ্জ হবে সেটা হচ্ছে প্রাইস, অর্থাৎ দ্য সেলিং প্রাইস। ওকে, সেটা এখন এই লেভেল থেকে আমি পার্সন এ পার্সন বি এর কাছে সেল করলো, তখন সেলিং প্রাইস ছিল 10 টাকা। পার্সন বি আবার এটাকে 10 টাকায় কিনে পার্সন এ এর কাছ থেকে পার্সন সি এর কাছে বিক্রি করলো 14 টাকায়, তাহলে পার্সন বি এর জন্য কস্ট হচ্ছে গিয়ে 10 টাকা, সেলিং প্রাইস হচ্ছে 14 টাকা, প্রাইস হচ্ছে 14 টাকা। লাস্টলি ভ্যালু হচ্ছে গিয়ে দ্য ইউটিলিটি, বেনিফিট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ, যে বেনিফিট যেটা, অর্থাৎ এটার ইউজফুলনেস, এটা থেকে যে স্যাটিসফ্যাকশন বা বেনিফিট পেলে। এখন বেনিফিট গুলো কি ধরনের? প্রাইস বেনিফিট বলবো না, প্রাইস বেনিফিট ইজ এ কম্প্যারিজন। হ্যাঁ, আমরা বলবো বেনিফিট গুলো কি ধরনের। ধরেন আপনি পাঠাওয়ের মোটরসাইকেলে চড়ে আপনি মতিঝিল থেকে গুলশান আসছেন, আপনি পাঠাওয়ের সার্ভিসটা নিছেন, একজন মোটরসাইকেল রাইডারের সার্ভিসটা নিছেন। সো এটার প্রাইস পড়ছে আপনার হচ্ছে গিয়ে 270 টাকা। যে ভদ্রলোক আপনাকে রাইডটা দিছে মোটরসাইকেলে করে, তার তেলের খরচ, মোটরসাইকেলের খরচ অ্যাপোর্শন করলে, যদি আমি প্রপোর্শনালি ভাগ করি, ধরে নিলাম তার খরচ পড়ে 200, কত বললাম 270, তো তার খরচ পড়ছে 200 টাকা, তার মানে সে প্রফিট করছে 70 টাকা, তো তার কস্ট হচ্ছে 200 টাকা, প্রাইস হচ্ছে 270 টাকা। আপনার জন্য ভ্যালুটা কি? আপনি যে মোটরসাইকেলে চড়ে মতিঝিল থেকে গুলশানে গেছেন, আপনার জন্য ভ্যালু কি? স্যার সার্ভিসটা কি? সার্ভিসটা তো সার্ভিস, আপনার জন্য ভ্যালু কি? আপনি কি পাইলেন? স্যার টাইম কনজিউমিং। আপনি প্রথমত টাইম কনজিউমিং, হ্যাঁ, গুড টাইম। সেই টাইমটা কিভাবে আমি বলি, আপনি যদি মোটরসাইকেলটা না পাইতেন, কথার কথা, আপনার জন্য বেস্ট অল্টারনেট হচ্ছে গিয়ে হাঁটা, মতিঝিল থেকে গুলশান মধ্যে হেঁটে চলে যাওয়া, একবারে হেঁটে বউ করে চলে গেলেন। তাহলে আপনার হেঁটে যেতে যে টাইমটা লাগতো আর আপনি ভার্সেস মোটরসাইকেলে যে টাইমটাতে গেলেন, এই দুইটার মধ্যে যে ডিফারেন্সটা,
এই ডিফারেন্সটা হচ্ছে আপনার একটা বেনিফিট। দ্যাট ইজ ওয়ান ভ্যালু ইউ হ্যাভ গট। আরেকটা ভ্যালু কি, আপনার হেঁটে যেতে কষ্ট হইতো, আপনার মোটরসাইকেলে গেছেন কমফোর্টে, দ্যাট কমফোর্ট ইজ এ ভ্যালু। আরেকটা ভ্যালু কি, আপনি যদি মোটরসাইকেলটা না পাইতেন, আপনার সেকেন্ড বেস্ট অল্টারনেটিভ যদি উবার হইতো, গাড়ি হইতো, তাহলে আপনার কস্ট পড়তো 270 টাকার জায়গায় 460 টাকা, 190 টাকা বেশি দিতেন। এই যে 190 টাকা আপনার সেভ হইলো, ইট ইজ আ ভ্যালু ফর ইউ। আমি বুঝাতে পারছি? সো ভ্যালু ইজ অলওয়েজ a typically a combination of things that you save, that becomes as a difference for you from the second best alternate. That is the value, that is the utility you get out of a service or a product. So এইটাকে exact amount এ বের করাটা tough. It is the satisfaction, it is the comfort, it is the speed, it is the distance, it is the say price benefit, it is the convenience you get, এগুলি সবই হচ্ছে ভ্যালু। সো ভ্যালু আসলে ওইভাবে করে মেজার করা সব সময় সম্ভব না, বাট অনেক ক্ষেত্রে ভ্যালু সম্ভব মেজার করা। সেটা কিরকম, আমি একটা প্রোডাক্ট কিনলাম যেটা 14 টাকা দিয়ে, এই প্রোডাক্টটা আসলে আমার কাজে লাগে হচ্ছে গিয়ে এক জায়গায় একটা ম্যানুফ্যাকচারিং প্রসেসে আমি এই প্রোডাক্টটা যদি দেই 14 টাকার তেল ধরেন, ওই তেলটা দিলে আমার মেশিনে প্রোডাকশন কস্ট কমে যায় হচ্ছে 200 টাকা, তাহলে আমি 14 টাকার তেল দিয়ে আমি 200 টাকার ভ্যালু পাইলাম। দ্যাট মোমেন্ট আই ক্যান ক্যালকুলেট ভ্যালু, ওই মোমেন্টে I can calculate value, but most of the cases we get value out of purchasing something we cannot calculate. Clear? ভ্যালুটা কি? ঠিক সেরকম ভ্যালু অফ ইনফরমেশন ডিকেজ উইথ টাইম। তার মানে আমার জন্য যে ইউজফুলনেস ইনফরমেশনের, সেই ইউজফুলনেসের ম্যাগনিটিউড ডিকে করে, মানে ক্ষয় হয়ে যায়, মানে কমে যায় উইথ টাইম। একটা এক্সাম্পল বলতে পারবেন কেউ? ক্রিকেট খেলা দেখেন, ক্রিকেট খেলায় ধরেন খেলাটা শুরু হয়েছে বিকাল 4টায়, খেলাটা শেষ হবে হচ্ছে গিয়ে রাত 10টায়। এখন এই রাত 9টায় আপনি যখন মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন, তখন আপনি খেলা দেখতে পারতেছেন না, এবং সেই সময় একটা বাংলাদেশের খেলা হচ্ছে সে পাকিস্তানের সাথে বা ইন্ডিয়ার সাথে, ওখানে অপোনেন্টের একটা খুব ইম্পর্টেন্ট উইকেট পড়ে গেল। এই যে উইকেটটা পড়ে গেল, এটা একটা ইনফরমেশন, কিন্তু আপনি ক্লাস করতেছেন বলে এই ইনফরমেশনটা আপনার কাছে আসে নাই। এই ইনফরমেশনটা আপনি যখন 10:30টার সময় ক্লাসটা শেষ করলেন, তখন আপনার ছোট বোন, ছোট ভাই, বন্ধু, হুএভার, সে আপনাকে ইনফরমেশন দিল যে অমুকের উইকেটটা পড়ে গেছে, বাট তারপরেও আরো 2টা উইকেট পড়ে গেছে অলরেডি, কিংবা খেলা শেষ হয়ে গেছে, কিন্তু যখন সেই ইনফরমেশনটা দিল আপনাকে যে অমুকের উইকেটটা পড়ে গেছে, ওই ইনফরমেশনটা আপনাকে কতটা খুশি করবে, কতটা ইম্প্যাক্ট ফেলবে, আপনার কাছে কতটা ভ্যালু ইনফরমেশনের, ভার্সেস আপনি যদি তৎক্ষণাৎ ওই ইনফরমেশনটা দেখতেন, তখনই হয়তো ড্রয়িং রুমের সোফার উপরে উঠে লাফাইতেন। আর আপনাকে খেলা শেষ হয়ে যাওয়ার পরে, আপনি যখন ক্লাস শেষ করে ঘরে গেছেন, তখন আপনাকে জানাচ্ছে যে ওই উইকেটটা পড়ে গেছে, বাই দ্যাট টাইম বাংলাদেশ হেরেও গেছে। আপনি কি সোফার উপরে উঠে লাফাবেন? হ্যাঁ, মাত্র অস্ট্রেলিয়ার একটা উইকেট পড়ে গেছে, ফ্রান্সের, ও একটা না এক উইকেট। আচ্ছা, ওকে, ভ্যালু, গুড। সো এই যে দেখেন, টাইমের সাথে একই ইনফরমেশন একটা সময় যতটা ভ্যালুয়েবল ছিল, আরেক সময় গিয়ে এটার ভ্যালু কমে যাচ্ছে, যত দিন যাচ্ছে কমে যাচ্ছে। ঠিক সেরকম যে কোনো ইনফরমেশনেরই আস্তে আস্তে যখন টাইম পার হতে থাকে, সাধারণত ইনফরমেশনের ভ্যালুটা, ইউজফুলনেসটা কমে যায়, ইউটিলিটিটা কমে যায়। দ্যাটস এ বিউটিফুল প্রপার্টি অফ ইনফরমেশন। আমাকে একটু 1 মিনিটের জন্য একটু এক্সকিউজ করেন, আমি অবশ্য 10টা বেজে গেছে, শেষই করে দেবো। আচ্ছা, ঠিক আছে, থাক। এমন অবস্থা আজকে, নোজ রানিং নোজ। আচ্ছা, ইনফরমেশন একটা অ্যাট্রিবিউট হচ্ছে গিয়ে কমপ্লিটনেস। কমপ্লিটনেস হচ্ছে গিয়ে ইনফরমেশন যদি ইনকমপ্লিট থাকে, এখানে ডিসিশন ভুল হয়। ইনকমপ্লিট ইনফরমেশন বিভিন্ন ভাবে হইতে পারে। সেটা হইতে পারে যে ইনফরমেশনের যে কটা আছে, মোবাইল নাম্বার, আপনাকে আমি বললাম
একজনের সাথে মিটিং করলাম, বললাম ভাই আমি কালকে আপনার সাথে জরুরি ভিত্তিতে এটা নিয়ে কথা বলবো, আপনি আপনার মোবাইল নাম্বারটা দেন। মোবাইল নাম্বার কয় ডিজিটের হয়? 11 ডিজিটের। সে দিল 10 ডিজিটের ভুল করে, বা আমি লেখার সময় ভুল করে 10 ডিজিটের লিখলাম। তাহলে এই যে একটা ইনফরমেশন নিলাম, ইনফরমেশনটা ইনকমপ্লিট। 11 ডিজিটের জায়গায় আমি 10 ডিজিটের মোবাইল নাম্বার নিয়ে ঘুরতেছি খুব আনন্দে, যে ওনার মোবাইল নাম্বার আমার কাছে আছে। লাভ হবে? লাভ হবে না, তাই না? এমনকি জানিও না যে কোন জায়গায় ডিজিটটা মিস করছি। যদি লাস্টের দিকে মিস করতাম তাও না হয় 9টা ট্রাই করে পেয়ে যেতাম। মাঝখানে কোনো এক জায়গায় মিস করলে চিন্তা করেন কয় হাজার কয় লক্ষ ট্রাই করতে হবে পাওয়ার জন্য। সো ইনকমপ্লিটনেস ইজ এ ডিফিকাল্ট থিং। ঠিক সেরকম বিজনেসে আমরা অনেক সময় অনেক ডিসিশন নেওয়ার সময়, যখন এই যে আমি একটা ক্যাপেক্স করতেছি, ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রপোজাল করতেছি, যে আমি একটা জিনিসে ইনভেস্ট করব, ক্যাপিটালাইজ করব, ওই সময় আমি একটা প্রপোজাল দিচ্ছি ম্যানেজমেন্টকে ফর অ্যান অ্যাপ্রুভাল, যে এই জিনিস যদি আমরা ইনভেস্ট করি, এই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে যদি ইনভেস্ট করি, তাহলে দিস ইজ গোয়িং টু প্রডিউস 3 times এফিশিয়েন্টলি আওয়ার প্রোডাক্ট। যার ফলে আমরা গো টু মার্কেটে সাইকেল যেটা করে, সাইকেল আমরা 2 গুণ বাড়ায় ফেলতে পারবো, যার ফলে প্রতি সাইকেলে আমাদের এত টাকা করে প্রফিট বাড়বে এবং এত টাকা লাভ হবে, এবং নেক্সট 3 বছরের মধ্যে এই মেশিনে যে আমরা ইনভেস্ট করলাম এত কোটি টাকা পুরাটা উঠে চলে আসবে। এইভাবেই হয় হচ্ছে কি সাধারণত ক্যাপিটালাইজেশন প্রপোজাল। এখন এইখানে আমার একটা ইফ ছিল, কথার কথা একটা অ্যাজাম্পশন ছিল। অ্যাজাম্পশনটা হচ্ছে গিয়ে যে এইরকম ভাবে প্ল্যান্ট চালাইতে হইলে আমার লেবারও 3 গুণ লাগবে, অথবা এই প্ল্যান্টটা চালাইতে গেলে আমার ইলেকট্রিসিটি কনজাম্পশন বা গ্যাস কনজাম্পশনও 3 গুণ হবে। তাহলে এই অ্যাজাম্পশনটা আমি দিলাম না, আমি দিলাম প্ল্যান্টের প্রোডাকশন ক্যাপাসিটি 3 গুণ, যার ফলে আমি 2টা সাইকেল বেশি প্রডিউস করতে পারবো, এইতে প্রফিট এত বেশি হবে। কিন্তু আমি এটা দিলাম না যে এই প্ল্যান্ট চালাইতে গেলে আগের প্ল্যান্টের চেয়ে 4 গুণ আমার ফুয়েল কস্ট হবে, যার ফলে টোটাল কাটাকাটি করলে আমার লাভ হবে হচ্ছে গিয়ে 10%, অথচ আমি 17% ইন্টারেস্টে এই প্ল্যান্টের জন্য লোন নিয়ে কিনতেছি। তাহলে কি লাভ হবে? তাহলে লাভ হবে না। এখন এই যে ইনফরমেশনটা আমি ম্যানেজমেন্টকে প্রোভাইড করছিলাম, এটা আমার ইনকমপ্লিট ছিল। দ্যাট ইজ গোয়িং টু মেক দ্য হোল ডিসিশন ইনএফেক্টিভ। বুঝা গেছে? সো এই কমপ্লিটনেস খুব ইম্পর্টেন্ট ইনফরমেশনের। আর মোটামুটি সবই কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা বলি। অনেক ক্ষেত্রে আমাদের কি হয়, ইনফরমেশনের একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস আছে, সেটা হচ্ছে গিয়ে ইনফরমেশনের অ্যাকিউরেসি। অনেক সময় আমরা কি করি যে একদম আমরা অনেক অডিটে করি না, যে বা আপনারা শিখছেন কিনা এখনো, কয় ডিজিট পর্যন্ত ডেসিমাল ধরবো কোন জায়গায় কোন ইয়ের জন্য, তাই না? একটা জিনিস আছে না যে কোথায় গিয়ে রাউন্ড আপ করতে পারবো। এখন আমি যদি বলি যে না, আই নিড অ্যাকিউরেট, এটা 16 ডিজিট হোক 17 ডিজিট হোক, দশমিকের পরে ইউ উইল হ্যাভ টু রাইট ইট, তাহলে আপনাকে প্রত্যেকটা ক্যালকুলেশনে প্রত্যেকবার যোগ বিয়োগ করার সময় 17 ডিজিট 18 ডিজিট 20 ডিজিট যাই আসুক না কেন সব ধরে ক্যালকুলেট করতে হবে, রিপোর্টে লিখতে হবে, রিপোর্টের জায়গা ডান দিকের মার্জিন পার হয়ে চলে যাবে, তারপরে লিখতে হবে। বাট একটা অডিট রিপোর্টের জন্য, একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য কতটা অ্যাকিউরেসি ইজ বেনিফিশিয়াল, যেটার জন্য এই যে আমি কস্টটা ক্যারি করব, কস্ট মানে কি, ক্যালকুলেশনের জন্য সময়, যে ক্লামজিনেস, কাগজ, সবকিছু যে আমি ক্যারি করব, ডাজ ইট মেক সেন্স? ইট ডাজন্ট। এই কারণে আমরা বলি এত ডিজিটে রাউন্ড আপ করে ফেলো। ঠিক সেরকম একটা, এখন যদি এরকম হয় কোনো ট্রানজাকশন যেখানে দেখবেন হয়তো খুব বড় একটা ইউনিট নিয়ে ডিল করা হচ্ছে, যেটা সামান্য 0.00001 এর ডিফারেন্সের জন্য আলটিমেটলি 1 লাখ টাকার ডিফারেন্স হয়ে যেতে পারে কোন একটা ইউনিটে। সেখানে কি করব, আমরা যতদূর পর্যন্ত সম্ভব ততদূর পর্যন্ত ডিজিট যাব, বিকজ ওইটার কস্ট বেনিফিট অ্যানালাইসিস আমাকে অ্যালাউ করে, ওটার বেনিফিটটা অনেক বড় কস্টের তুলনায়। আমারই দশমিক ক্যালকুলেট করার যে ঝামেলা, এইটার তুলনায় বেনিফিটটা বেশি, সেই কারণে উই উইল অ্যালাউ দ্যাট, উইল হ্যাভ দ্যাট। That is called cost benefit of analysis of information. Not only for decimal, not only for accuracy, it is also for reliability. যে আমার যে একটা আইটি কানেকশনে আমি কোন একটা ব্যাংক চলতেছে, ব্যাংকের ব্রাঞ্চ, ওইখানে ব্যাংকে যদি বাই চান্স নেটওয়ার্ক ফল করে, হ্যাঁ, একটা ছোট্ট এরর হয়, তাহলে কত বড় ইম্প্যাক্ট, কত বড় লায়াবিলিটি। ভার্সেস আমি এক জায়গায় বসে সে আমাদের এই ক্লাসটাই কথা যে ক্লাস নিচ্ছে অনলাইনে, এখন যদি ইন্টারাপ্ট করে একটু ইন্টারনেট, কারো যদি ইন্টারনেট ইন্টারাপ্ট করে একটুখানি,
অথবা এর মধ্যে মাঝখানে এই যে একজন প্রশ্ন করছিলেন যে কিছুক্ষণ শুনতে পান নাই, তাই না? তাতে কি হয়েছে? কতটুকু ক্ষতি হয়? তাতে ক্ষতির পরিমাণ একটা ব্যাংকের নেট চলে যাওয়ার তুলনায় অনেক কম। সো আমি যদি এরকম চিন্তা করি যে না, আমাদের ক্লাস যখন চলবে তখন ব্যাকআপ ইন্টারনেট 4টা থাকতে হবে, একটা ফেল করলে আরেকটা, আরেকটা ফেল করলে আরেকটা, আরেকটা ফেল করলে আরেকটা, কোনোভাবেই 1 মিলি সেকেন্ডের জন্য ইন্টারাপ্ট করা যাবে না, তাহলে আমার 4টা ইন্টারনেটের জন্য যে আমি খরচ করব, সেই খরচটা একটা কস্ট ভার্সেস দ্য বেনিফিট। আর ব্যাংকে 4টা ইন্টারনেট লাইন নিয়ে যে খরচ করব ভার্সেস দ্য বেনিফিট, দুটোর মধ্যে পার্থক্য আছে। সো ইনফরমেশনের কস্ট বেনিফিট বলে একটা রেশিও আছে, এবং ইনফরমেশন কস্ট বেনিফিট অ্যানালাইসিস বলে একটা অ্যানালাইসিস আছে। ওকে, these are basically attributes of information. Now ওকে, এর পরেরটা আমরা পরের ক্লাসে পড়ব। ওকে, এই পর্যন্ত আজকে থাকুক। কারো কোনো কোশ্চেন বা এই আলোচনায় বুঝতে অসুবিধা হচ্ছিল কিনা, কোনো ফিডব্যাক, কোনো কিছু? স্যার অনেক ভালোভাবে বুঝতেছি। ওকে, গুড।